হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য এলিট। তোমাদের সকলকে এলিট একাডেমিতে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা হাজির হয়েছি, তা হচ্ছে তড়িৎ রসায়ন। তাই তো আজ থেকে তোমাদের কেমিস্ট্রির বা ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা ক্লাস পর পর আপডেট হতে থাকবে, ঠিক আছে? আমাদের যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এই এলিটে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিও প্লাস যে নোট, ঠিক আছে, ভিডিও লেকচারের যে নোট সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমরা আমাদের যে অ্যাপটা সেটাকে ভরসা করতে পারো এবং যথেষ্ট উন্নত সহকারে সমস্ত কিছু প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা তোমাদেরকে বলেওছিলাম এর আগে এলিটের পক্ষ থেকে যে এখানে সমস্ত কোর্সের, ঠিক আছে, সমস্ত কোর্স, যে কোর্সগুলো সাধারণত আমরা খুব অল্প খরচে যেন ব্যয়বহুল হয়, সবাই যেন অ্যাফোর্ড করতে পারে, তার জন্য আমরা কি করছি, ন্যূনতম হচ্ছে কি একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে যে আমাদের যে অ্যাপ সেটা পার চ্যাপ্টারের সমস্ত যে ক্লাস থাকবে, ঠিক আছে, সেগুলো 10 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা প্রাইস মূল্য কত রেখেছি? মাত্র 10 রুপিস থেকে শুরু, ঠিক আছে, যেন সবাই অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকে বেশি কিছু আমরা বলবো না। তো এই যে তড়িৎ রসায়ন, ঠিক আছে, বা ফোর্থ সেমিস্টার আমরা শুরু করতে চলেছি, তো তোমরা থার্ড সেমিস্টারকে অতিক্রম করে এসছো এখানে, তাই না? তো থার্ড সেমিস্টারে কি হয়েছে, কতটা গাফিলতি হয়েছে, সেগুলোকে আমরা কি করব, এড়িয়ে চলে কতটা ইমপ্রুভ করতে পারবো এবার সেটাকে আমাকে নির্ধারণ করতে হবে। আর আমরা থার্ড সেমিস্টারে কি করেছিলাম, এমসিকিউ বেসিসে এক্সাম দিয়েছিলাম। এবার কিন্তু এমসিকিউ বেসিসে এক্সাম হবে না, তাই জন্য আমরা কি করতে হবে, ডেসক্রিপটিভ মিডিয়ামে করতে হবে, ডেসক্রিপটিভ মিডিয়ামে এক্সামটা হবে। তার জন্য আমাদের মূল উদ্দেশ্যই হবে কি, মূল উদ্দেশ্য হবে যে আমরা যেন লিখে লিখে প্র্যাকটিস করি, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ঠিক আছে? তার মানে প্র্যাকটিস ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কেউ ভালো হতে পারে না, ভালো স্টুডেন্ট হতে পারে না, ভালো মার্কস ক্যারি করতে পারে না, তাই না? তার জন্য আমরা যা পড়বো সমস্ত কিছু বেশি বেশি করে প্র্যাকটিস করবো এবং লিখে লিখে প্র্যাকটিস করবো। কেমিস্ট্রি এবং যে কোনো সায়েন্সের সাবজেক্ট বিশেষ করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আমরা ভুলে যাবো, ঠিক আছে? তো চলো আর দেরি করবো না, আমাদের মেন ফোকাসে চলি, ফাটাফাট আমরা শুরু করবো, ঠিক আছে? এবং সমস্ত সিলেবাস তোমাদের কভার করা হবে, ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। তো চলো, আর আমাদের এলিট অ্যাপ আছে, ঠিক আছে, সেই অ্যাপেও তোমরা গিয়ে জুড়তে পারো, ঠিক আছে? চলো। হেই, এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400-টির বেশি ভিডিও লেকচার, 600-টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো আজকের যে ক্লাস সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইফেক্টিভ, খুবই কার্যকরী, তাই না? আমরা ব্যবহৃত করে থাকি। আমাদের মোবাইল থেকে, ইলেকট্রিসিটি থেকে সমস্ত কিছু হচ্ছে কি এই ইলেকট্রোকেমিস্ট্রির আন্ডারে বা তড়িৎ রসায়নের আন্ডারে পড়ে। মোবাইলে যে ব্যাটারি রয়েছে, আমরা তো ইউজ করছি মোবাইল সবাই, তাই না? এই মোবাইলটাও কিন্তু এই তড়িৎ রসায়নের মাধ্যমে আমরা কিন্তু জেনে যাবো কিভাবে ব্যাটারি তৈরি হয়, ব্যাটারির ফাংশন কি, তাই না? ব্যাটারি কিভাবে কাজ করছে, তাই তো? এবার বলি যে তড়িৎ রসায়নটা কি। তড়িৎ রসায়নটা হচ্ছে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির পারস্পরিক, ঠিক আছে, পারস্পরিক হচ্ছে রূপান্তর সংখ্যায়িত বিজ্ঞান হলো কি তড়িৎ রসায়ন। কি বলছে? তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর। তার মানে কি একটা রূপান্তর হবে, হয় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে যাবে, অথবা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট হবে। এই যে রূপান্তর, এই রূপান্তরটাকেই বলছি তড়িৎ রসায়ন। ক্লিয়ার হলো বাবু? আচ্ছা, তো আমরা একটা জিনিস জানতে পারলাম যে তড়িৎ রসায়নটা কি বলছে, যে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে যেতে পারবে, আবার হচ্ছে কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে আসতে পারবে। এই যে রূপান্তর, এটা কি বলবো আমরা তড়িৎ রসায়ন, ঠিক আছে? আচ্ছা,
পরবর্তী স্লাইডে এবার বলছে যে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, দুটো ভাগে। একটা হচ্ছে কি বলছে যে গ্যালভানিক অর ভোল্টাইক সেল, গ্যালভানিক আর ভোল্টাইক সেল বা ভোল্টাইক কোষ, গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষ। কি বলবো? গ্যালভানিক আর এটা ড্যানিয়েল হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে? ড্যানিয়েল সেল। ঠিক আছে, ড্যানিয়েল সেল। ওকে, তার মানে তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি এটা দুই ভাবে হবে, একটা হচ্ছে গ্যালভানিক অর ড্যানিয়েল সেল। ওকে, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এদের দুজনের ফাংশনটা কি সেটা আমাদের জানবো, তাই না? সবাই একদম রেডি তো সবাই? দেখো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো এখানে একটা মজার জিনিস আছে। সেটা হচ্ছে দেখো আমরা তো তড়িৎ রসায়নকে কিভাবে বলছি? দু ভাগে, একটা হচ্ছে গ্যালভানীয় বা ড্যানিয়েল। কি বলবো আমরা? ড্যানিয়েল কোষ। ঠিক আছে, ড্যানিয়েল কোষ এইটা হবে না। ঠিক আছে, এটা একটু কারেকশন করতে হবে আমাদের এই জায়গাটা। ঠিক আছে, তাহলে কি হলো যে বলবো আমরা যে গ্যালভানিক অর ড্যানিয়েল সেল বা ইলেকট্রোলাইটিক সেল। এখানে দেখো ইলেকট্রোলাইটিক যে সেলটা, ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা? যে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কি কেমিক্যাল এনার্জিতে। কি মনে রাখবো কিভাবে? আমরা কিভাবে মনে রাখবো সেটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হবে কিসে? কনভার্ট হবে তোমার কেমিক্যাল এনার্জিতে। কি হবে? কেমিক্যাল এনার্জি। তার মানে দেখো ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ, এই তড়িৎ বিশ্লেষণ কোষটাকে কিভাবে মনে রাখবো যে এর শক্তিটা কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? তার মানে আমি মনে রাখবো ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কি কেমিক্যাল এনার্জিতে। কিভাবে মনে রাখবো? যে এখানে দেখো ই আছে, কি আছে? ই আছে, তার মানে কি ইলেকট্রিক্যাল এনার্জি হবে। মনে থাকবে। এখানে যেহেতু ই দিয়ে শুরু হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে, ই দিয়ে হচ্ছে সি তে গিয়ে শেষ হচ্ছে, দেখো সেল, তাই না? তার মানে আমি বলবো কেমিক্যালে শেষ হচ্ছে, দেখো এই কেমিক্যাল। ক্লিয়ার হচ্ছে? কারণ আমরা এইভাবে মনে রাখবো, যেন মনে রাখতে পারি সেইভাবেও আমাকে পড়তে হবে, তাই না? শুধু পড়ে নিলাম কিন্তু মনে থাকছে না, এরকম করলে হবে না। আমাকে বুঝে বুঝে পড়তে হবে, যে আমরা যদি না কনভার্সনটাও বুঝতে পারি যে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি বলবো? যদি বাংলাটা লিখে দিই তাহলে বলবো ইলেকট্রিক্যাল এনার্জি মানে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? রাসায়নিক শক্তিতে। কিসে? রাসায়নিক শক্তিতে, তাই তো? তাহলে দেখো কিভাবে মনে রাখতে পারলাম যে ইলেকট্রোলাইটিক সেলটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক ই দিয়ে শুরু হচ্ছে, তার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে। তার মানে তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে রাসায়নিক শক্তিতে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো একটা জিনিস এখানে। তাহলে এখানে কি হবে? গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেলে কি হবে? ড্যানিয়েল সেলে ঠিক তার উল্টোটা হবে। তার মানে ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে এখানে রাসায়নিক যে শক্তিটা কোথায় কনভার্ট হবে? তড়িৎ শক্তিতে কনভার্ট হবে। কিসের? তড়িৎ শক্তিতে। তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হবে, আর ওখানে কি হচ্ছিল? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছিল, তাই না? তাহলে ইংলিশটা লিখলাম না এখানে, কারণ ইংলিশটা অলরেডি ওখানে লেখা আছে, তোমরা লিখে নেবে। তাহলে চাই লিখে দিচ্ছি কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু কিসে? ইলেকট্রিক্যাল এনার্জি। কোথায়? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? ক্লিয়ার হয়েছে বাবু? দেখো লক্ষ্য করো, আমরা শুধু একটা মনে রাখবো, আপনি কি হয়ে যাবে, বাকিটা আমরা মনে রাখতে পারবো, তাই না? তাহলে আমরা কি বলছি যে ইলেকট্রোলাইটিক সেলের যেহেতু এখানে ই রয়েছে, তার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু, আর সি তে গিয়ে শেষ হচ্ছে, তার মানে কি কেমিক্যাল এনার্জি, তাই তো? আচ্ছা, এবার আমাদের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মেন ফোকাস করব আজকের লেকচারের মেন টপিক হচ্ছে তোমাদের গ্যালভানিক সেল আর যেটাকে বলছি আমরা ড্যানিয়েল সেল। ঠিক আছে, এখান থেকে কোশ্চিন তোমাদের ক্লাস 12-এ, ঠিক আছে, কোশ্চিন একটা হবেই, ঠিক আছে, আসবেই, প্রত্যেক বছর হয়ে এসছে, ঠিক আছে। সে কেমন টাইপের কোশ্চিন হয়? আজকের ক্লাসের শেষে দুটো কোশ্চেন আমি নিয়ে এসেছি, ঠিক আছে, দুটো কোশ্চেন আমরা করিয়ে দেবো যে কেমন টাইপের কোশ্চেন হয়, ওই দুটো কোশ্চেন করবে। তারপরে যতগুলো কোশ্চেন তোমাদের বই আছে এই রিলেটেড তোমরা সবগুলো পারবে। তোমরা শুধু মানে কি ধ্যান দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করো, বাস তোমাদের এইটুকু কাজ। চলো নেক্সট ক্লাস। তাহলে নেক্সট যেটা হচ্ছে, আমরা ড্যানিয়েল সেল শুরু করার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, যেটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া, যেটা ক্লাস 11-এ আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়েছিলাম, তাই না?
যেটাকে বলেছিলাম রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, যেটা ক্লাস 9 থেকেও আমরা হালকা পাতলা করে জানে এসেছি, তাই না? আচ্ছা, কিন্তু ক্লাস 11-এ কি আমরা পুরোপুরি ভালোভাবে শিখে এসেছি, তাই জন্য আমাদের কোনো কিছু কি হবে খামতি নেই, ঠিক আছে, তাই না? তবুও আমরা কি করব, একটু জানার চেষ্টা করবো যে জারণ কাকে বলে, তাই না? চলো, জারণটা কি? জারণ হচ্ছে বা অক্সিডেশন বলি এটাকে আমরা, অক্সিডেশন, তাই না? ইংলিশে কি বলবো, অক্সিডেশন, তাই তো? জারণটা কি বলবো, যে ইলেকট্রন কি করবে, যে ইলেকট্রন ত্যাগ করবে তার কি হয়, জারণ হবে। তার মানে ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন গিভ আপ করবে, ইলেকট্রন যে গিভ আপ করবে বা ইলেকট্রন দাতা, যে ইলেকট্রন ছেড়ে দেবে তাকে কি বলবো, তার জারণ ঘটছে, তাই না? তাহলে বিজারণ কাকে বলে? যদি বলি বিজারণ কাকে বলে, তাহলে আমরা বলবো যে এটাকে ইংলিশে কি বলা হয়, রিডাকশন। একটু ইংলিশের টার্মগুলো মনে রাখার চেষ্টা করবো আমরা, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারে খুব কাজে লাগবে, রিডাকশন। ওকে, তাহলে এখানে কি হবে, ইলেকট্রন এখানে গিভ আপ হয়েছিল, এখানে কি হবে, ইলেকট্রন গেইন করবে, নিবে, তাই না? ইলেকট্রন গ্রহণ করবে, গেইন করবে, তাই না? তাহলে আমরা বলবো ইলেকট্রন গ্রহণ বা গ্রাহিতা, যে গ্রহণ করবে তাকে কি বলা হয়, গ্রাহিতা। হ্যাঁ, এবার আমাদের আর একটা নাম জানতে হবে, সেটা হচ্ছে কি জারক আর বিজারক, জারক আর বিজারক, ঠিক আছে? কি বলবো, জারক কি, আর একটা হচ্ছে কি বিজারক কি, বিজারকটা কি সেটা আমরা জানবো। জারক কাকে বলবো, যে নিজে বিজারিত হবে কিন্তু অন্য কাউকে কি করবে, জারিত করবে। যে নিজে কি হবে, নিজে বিজারিত হবে, কিন্তু অন্যকে কি করবে, নিজে বিজারিত হবে কিন্তু অন্যকে জারিত করবে। তার জন্য তো ওকে বলছি জারক, জারিত করে, ঠিক আছে? তার মানে নিজে বিজারিত হবে কিন্তু অন্যকে জারিত করবে, তাকে কি বলবো, জারক। তার মানে এক কথায় আমরা কি বলবো, এক কথায় যদি বলি অন্য কাউকে নিজে বিজারিত হবে, তার মানে কি ইলেকট্রন সে কি করবে, গ্রহণ করবে, তার মানে ইলেকট্রন গ্রাহিতা। কি বলবো এটাকে, ইলেকট্রন গ্রাহিতা। যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি, সে হচ্ছে জারক। যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে জারণ, তাই না? যে ইলেকট্রন ছাড়ে তাকে বলবো আমরা জারণ, যে ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ করবে তাকে বলবো আমরা জারক, ঠিক আছে? উল্টো, ঠিক আছে? এরকম হবে। এখানে কি হবে, যে নিজে বিজারকে কি হবে, নিজে জারিত হবে, কিন্তু অন্যকে কি করবে, সে কিন্তু অন্যকে বিজারিত করবে। তার জন্যই তো বিজারক, কারণ অন্যকে কি করবে, অন্যকে বিজারিত করবে, তাই না? অন্যকে জারিত করছে তার জন্য জারক, অন্যকে বিজারিত করছে তার জন্য বিজারক। তার জন্য এখানে কি হবে, অন্যকে কিভাবে বিজারিত করবে, যদি সে ইলেকট্রনটা কি করে, গ্রহণ করে নেয়, তাই না? নিজে জারিত হবে, তার মানে কি ইলেকট্রন ছেড়ে দেবে, তাই না? অন্য কাউকে বিজারিত করবে, তার মানে কি অন্যকে গ্রহণ করবে, তার মানে আমি বলবো ইলেকট্রন দাতা। যে ইলেকট্রন দিবে, যে ইলেকট্রন দেবে সে হচ্ছে জারণ ঘটবে তার, তাই না? দেখো, নিজে জারিত হবে, তার মানে কি হবে, অন্য কাউকে বিজারিত করবে। এই যে কটা পয়েন্ট লিখে দিলাম, এই কটা পয়েন্ট তোমরা মনে রাখো, দেখবে কোন রকম ভুল হবে না, ঠিক আছে? এর বাইরে, এই কটা পয়েন্টের বাইরে জারণ বিজারণের কিছু নেই, ঠিক আছে? তা আমাদের ড্যানিয়েল কোর্স যে শুরু করব, এই ড্যানিয়েল কোর্স শুরু করার আগে আমাদের এই কটা জিনিস আমাদের জানতে হবে, তাই তো? ঠিক আছে, পেশেন্স রয়েছে তো? তাহলে এই পেশেন্সের সাথে তো আমরা দেখার চেষ্টা করব। চলো, পরবর্তী স্লাইডে আমরা দেখছি যে ড্যানিয়েল কোর্স, তাই না? এই ড্যানিয়েল কোর্সের সম্বন্ধে একটা কোশ্চেন তোমাদের আসবেই এক্সামে, ঠিক আছে? তো চলো দেখা যাক ড্যানিয়েল কোর্সটা তাহলে কি। প্রথমত আমাদের কাছে দুটো জিনিস নিতে হবে এখানে, হ্যাঁ, দুটো চেম্বার নিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার যেখানে জারণ ঘটে, আর একটা চেম্বারে হচ্ছে কি একটা বিজারণ ঘটে। তাহলে আমরা দেখবো আর একটা নিচ্ছি চেম্বার, আমরা এখানে আর একটা চেম্বার নিলাম। ওকে, তো দুটো চেম্বার নিলাম। তোমরা দেখো ক্লাস 10-এ তোমরা পড়েছিলে যে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ শিখেছিলে না, ইলেকট্রোলিসিস কিভাবে হয় শিখেছিলে, কোনটাকে বলা হয় ক্যাথোড, কোনটা অ্যানোড বলা হয়। তো ওগুলোই জিনিস হচ্ছে ড্যানিয়েল কোর্সের মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো এই ড্যানিয়েল কোর্সের মধ্যে আমরা এখানে একটা তড়িৎদ্বার নিলাম, কি নিলাম আমরা, একটা তড়িৎদ্বার নিলাম, ঠিক আছে? এই
একটা ছোট করি, ঠিক আছে, একটু ছোট করি। ওকে, তাহলে আমি কি করলাম যে এখানে হচ্ছে একটা তড়িৎদ্বার নিলাম, এই হচ্ছে একটা তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারের একটা নাম বলে দিলাম, এটা হচ্ছে জিঙ্ক রড নিলাম, কি নিলাম, জিঙ্ক রড বা জিঙ্কের তড়িৎদ্বার, ঠিক আছে, জিঙ্ক ইলেকট্রোড বা জিঙ্কের হচ্ছে তড়িৎদ্বার। এখানে আমরা নিচ্ছি একটা, এখানে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এইখানে আমরা কিনলাম কপার রড নিলাম, ঠিক আছে, কপারের রড নিলাম। এবার এর মধ্যে এই চেম্বারের মধ্যে এই পাত্রের মধ্যে আমরা কি করলাম, আমরা একটা সলিউশন নিলাম, ঠিক আছে, একটা সলিউশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই সলিউশন আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে সলিউশনটা নিলাম, এই সলিউশনটা আমি কি সলিউশন নিলাম সেটা আমরা লিখে দিচ্ছি যে 1 মোলার জিঙ্ক সালফেট, কি নিলাম, 1 মোলার জিঙ্ক সালফেট। ওকে, এই মোলারটাকে আমি ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, ঠিক আছে। এখানে কি নিলাম, তাহলে এখানেও একটা তো সলিউশন নিয়েছি, তাই না, দেখো এখানে একটা সলিউশন নিয়েছি, সলিউশনটাকে আমরা এইভাবে ধরা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা সলিউশন নিলাম, এই সলিউশনটা কি বললাম যে এখানেও আমরা কি নিলাম যে 1 মোলার কপার সালফেটের সলিউশন, কি নিলাম। এখানে এই একটা চেম্বারে আমরা সলিউশন নিয়েছি কি 1 মোলার জিঙ্ক সালফেটের সলিউশন, এই চেম্বার নিলাম আমরা 1 মোলার কপার সালফেটের সলিউশন। এবার বলা হচ্ছে যে এই যে তড়িৎদ্বার, এই যে দুটো চেম্বার, এই চেম্বার দুটোকে কি করবো আমরা ওয়্যারের মাধ্যমে কি করছি, ওয়্যারের মাধ্যমে এটাকে কানেক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম যেন আমরা কারেন্টটাকে মাপতে পারি, তাই না, কারেন্ট কিভাবে মাপি আমরা, ভোল্টমিটারের সাহায্যে, তাই না। এখানে দেখো ভোল্টমিটার নিয়ে নিলাম, এই হচ্ছে তড়িৎদ্বার দুটোকে কি করলাম, সংযুক্ত করে দিলাম, তড়িৎদ্বার দুটোকে এই ওয়্যারের সাথে বা তারের সাথে কি করলাম আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সুইচ, এটা কি বলবো, একটা সুইচ। ওকে, এবার দেখা গেছে যে যেহেতু এটা জিঙ্কের রড, হ্যাঁ, এটা যেহেতু জিঙ্কের রড, তাহলে জিঙ্ক কি করবে, জিঙ্কের কাজ হচ্ছে এখান থেকে ইলেকট্রনকে ছাড়া, কি করবে, ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে। আর সলিউশনের মধ্যে জিঙ্ক 2+ কি করবে, জিঙ্ক 2+ ছেড়ে দেবে, কি করবে, সলিউশনে জিঙ্ক রড থেকে কি হবে, জিঙ্ক গুলো হচ্ছে কি সলিউশনের মধ্যে জিঙ্ক 2+ হিসেবে চলে আসবে। আর এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে, এখানে ইলেকট্রন কি হবে, বেরোচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। এবার আমরা কি করলাম যে এখানে যে সুইচটা রয়েছে, এই সুইচটাকে কি করলাম আমরা, এই সুইচটাকে অন করে দিলাম, তাই না, এটা একটা সুইচ, ঠিক আছে, বা কি সুইচটাকে অন করলাম। তাহলে কি ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটছে যে আমরা ইলেকট্রন তো যাচ্ছে এখানে, যেহেতু সুইচ অন করে দিয়েছি, ইলেকট্রন যাচ্ছে এদিকে, তাই না, এই ইলেকট্রন যাচ্ছে, তাই না, ইলেকট্রন যাচ্ছে। তা ইলেকট্রন যেহেতু এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন কি হচ্ছে ঘটনা, যে এখানে তো কপারের সলিউশন রয়েছে, তাই না, এখানে কপার সালফেটের সলিউশন রয়েছে, তাই এখানে এর মধ্যে কি হচ্ছে, কপার 2+ এর হচ্ছে কি প্রচুর আয়ন আছে, কপার 2+ ও রয়েছে, সালফেট SO4 2- আয়নও রয়েছে, তাই তো। এবার ঘটনা হচ্ছে যে এই যে ইলেকট্রন গুলো আসছে, এই ইলেকট্রন গুলো গ্রহণ করবে, এই যে কপার 2+ আয়নটা রয়েছে, তাহলে কি করবে, এই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে কপারের কপার তড়িৎদ্বারে গিয়ে কি হবে, মুক্ত হবে। তার মানে কি কপার 2+টা হচ্ছে কি এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে আর কপার হিসাবে কি হবে, কপার তড়িৎদ্বারে গিয়ে জমা হবে, মুক্ত হবে, তাই না। তা আমরা জানি কি, এবারে ঘটনা হচ্ছে যে এই তড়িৎদ্বারটার নাম কি, তাহলে আমরা বলবো যে এই তড়িৎদ্বারটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাথোড। আর এই তড়িৎদ্বারটাকে বলা হয় কি অ্যানোড, কি বলবো, অ্যানোড। কিভাবে আমরা মনে রাখি যে অ্যানোড কাকে বলে আর ক্যাথোড কাকে বলে, যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড, তাই না। আর যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, তাই না, এইভাবে পড়েছিলাম আমরা। আচ্ছা, এবার এখানে তো আমি বলিনি যে এটা প্লাস না মাইনাস, তাই না, ব্যাটারিতে একটা প্লাস মাইনাস মেরু থাকে, একটা হচ্ছে কি তোমার রেড, তাই না, ব্যাটারি তোমরা দেখেছো আশা করি, ঠিক আছে, প্রচুর ভারী হয়, এখানে হচ্ছে কি একটা হচ্ছে রেড পয়েন্ট থাকে, একটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট থাকে, তাই না। তাহলে ধরো এখানে হচ্ছে প্লাস আর মাইনাসটাকে বোঝানোর জন্য ওটা করা হয়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক না কেন, তো আমরা বললাম এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। এবার ইলেকট্রন গুলো তো যাচ্ছে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করছে, আর এই কপার রডে গিয়ে ক্যাথোডে গিয়ে কপার মুক্ত হচ্ছে, তাই তো, এরকমই তো ঘটনা আমরা পড়ে এসেছি। তা এখানে কি ঘটনা হচ্ছে, এখানে জিঙ্ক ছিল জেডিন রড হিসেবে, সেটা জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এই তড়িৎদ্বারে এই চেম্বারে কি হচ্ছে, যে কপার 2+ আয়নটা হচ্ছে কপারে গিয়ে কনভার্ট হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, যে এই চেম্বারে তোমার জারণ হচ্ছে, এই চেম্বারে কি হচ্ছে, বিজারণ হচ্ছে, তাহলে আমরা জানি, তাহলে এটাকে বলবো অর্ধ জারণ বিক্রিয়া। এখানে কি ঘটছে, অর্ধ জারণ বিক্রিয়া, তাই না। তার আগে একটা জিনিস আমরা এখানে জিনিস জানি, তার আগে দেখো লক্ষ্য করো, এখানে যখন আমি বলছি যে সলিউশনে জিঙ্ক 2+ চলে আসছে রড থেকে, তার মানে কি এই রডটা ধীরে ধীরে পাতলা হচ্ছে,
তাই না? আর এখানে ঘটনা কি হচ্ছে, কপার 2+টা কি হচ্ছে কি এই কপার রডে গিয়ে মুক্ত হচ্ছে, মানে যুক্ত হচ্ছে, এখানে জমা হচ্ছে। তার মানে কি হবে, এটা ধীরে 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 কি হবে, এটা ধীরে 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 অনেক মোটা হয়ে যাবে। এটা কি হবে, ধীরে 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 এই রডটা হচ্ছে মোটা হয়ে যাবে, এই রডটা পাতলা হয়ে যাবে, যেহেতু এই রডটা ক্ষয় হয়েছে, জিঙ্ক 2+ সলিউশনে চলে আসছে। আর এখানে কি হচ্ছে, যে সলিউশন থেকে কপার 2+ ওখানে গিয়ে কপার হিসেবে জমা হচ্ছে, তার মানে এটা মোটা হয়ে যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে, তাহলে এখানে সলিউশনে কি ঘটছে, যে সলিউশনে জিঙ্ক 2+ রয়েছে, কি রয়েছে, জিঙ্ক 2+ আয়ন রয়েছে, তার কনসেন্ট্রেশন আর একটা কি থাকছে, এই যে সালফেট নিয়েছিলাম, জিঙ্ক সালফেট Zn2+ আর SO4 2-, তাহলে এখানে SO4 2- এর আয়ন হিসেবে রয়েছে, SO4 2- এরও আয়ন রয়েছে, তাই তো? সবাই ঠিক ক্লিয়ার? আচ্ছা, এবার দেখতে হবে যেহেতু সলিউশনে জিঙ্ক 2+ এক্সট্রা আসছে, তার মানে কি বলবো, যে এখানে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন বেশি আছে, কার থেকে, SO4 2- থেকে। কারণ জিঙ্ক 2+ আর SO4 2- সলিউশনে ছিলই, কিন্তু এক্সট্রা জিঙ্ক রড থেকে জিঙ্ক 2+ আসছে, তার মানে কি জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন বেড়ে গেল সলিউশনে, তাই না? এবার ঘটনা হচ্ছে যে এই তড়িৎ দ্বারে কি হচ্ছে তাহলে, তাই না? এই চেম্বারে কি ঘটছে, এই চেম্বারে ঘটছে যে কপার 2+ তো চলে যাচ্ছে, কপার রডে গিয়ে জমা হচ্ছে, তাই না? তাহলে সলিউশনে কপার 2+ এর পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে কপার 2+ এর কনসেন্ট্রেশনটা তোমার সালফেটের কনসেন্ট্রেশনের তুলনায় কি হবে, কম হবে, সালফেট আয়নের কনসেন্ট্রেশনের তুলনায় কি হবে, কম হবে। এবার ঘটনা হচ্ছে এই যে এই চেম্বারটাতে আমাদের, তোমাদের দিক থেকে কি দেখতে পাচ্ছ, যে এই চেম্বারটা হচ্ছে তোমার বাম সাইডে রয়েছে, তাই না? এটা হচ্ছে রাইট সাইডে আছে, তাই না? তাহলে আমরা বলবো যে এই চেম্বারে কি ঘটছে, অর্ধজারণ, অর্ধজারণ বিক্রিয়া, অর্ধজারণ বিক্রিয়া। কি করে বুঝলাম অর্ধজারণ, অর্ধজারণ কেন বললাম, এটা একটা অর্ধেক পার্ট, এটা একটা অর্ধেক পার্ট, তার মানে এখানে অর্ধ বিজারণ হচ্ছে, এখানে অর্ধজারণ হচ্ছে, তার জন্য তো জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে, তাই না? আচ্ছা, তাহলে অর্ধজারণ কোথায় হচ্ছে, অ্যানোডে ঘটছে, তাই না? অ্যানোডে হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে তা আমরা বলবো, এখানে ছিল জিঙ্ক, সলিড হিসেবে ছিল, তাই না? সলিড, আমরা জানি জিঙ্ক মানে হচ্ছে কি ধাতু, ধাতু মানে হচ্ছে কি সলিড, তাই তো? আচ্ছা, এবার এখানে ঘটনা কি হলো, যে দুটো ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, গিভ আপ করছে, দুটো ইলেকট্রন যখনই ছাড়ছে সেখানে কি হচ্ছে, যে জিঙ্ক 2+ হয়ে যাবে, সলিউশনে চলে আসছে, সলিউশনে চলে আসছে, তার মানে এটা কি বলবো আমরা, অ্যাকুয়াস মিডিয়ামে রয়েছে বা জলীয় মাধ্যমে রয়েছে, এটা সলিড মাধ্যমে রয়েছে, কি ক্লিয়ার? আর এখানে কি ঘটনা ঘটছে, এখানে হচ্ছে অর্ধ বিজারণ হচ্ছে, অর্ধ বিজারণ বিক্রিয়া হচ্ছে, অর্ধ বিজারণ বিক্রিয়া, তাই না? অর্ধ বিজারণ বিক্রিয়া হচ্ছে। অর্ধ বিজারণ বিক্রিয়াতে কি হচ্ছে, যেখানে কপার 2+টা, কপার 2+ এখান থেকে ইলেকট্রন গুলোকে গ্রহণ করছে, তার মানে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে হচ্ছে কি হবে, কপারে মুক্ত হবে, কপার ধাতুতে মুক্ত হবে, তাই না? রডে গিয়ে জমা হচ্ছে কপার হিসাবে। আর এইটা হচ্ছে তোমার অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে। কি করে বুঝবো যে এটা অ্যাকুয়াসই কেন, কি করে জানবো যে এটাকে অ্যাকুয়াসই কেন লিখবো, কারণ এটা হচ্ছে তোমার জলীয় দ্রবণে রয়েছে, দেখো সলিউশনের মধ্যে রয়েছে, আর যখনই সলিউশনের মধ্যে থাকে সেখানে আমরা জলীয় কথাটা লিখি বা অ্যাকুয়াস কথাটা উল্লেখ করি, তাই জন্য ওটাকে আমরা একিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখতে পেলাম, এই চেম্বারে তোমার জারণ ঘটেছিল, দেখো জারণ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে কি জিঙ্ক 0 অবস্থায় রয়েছে, এখানে স্টেট কত, এখানে তোমার স্টেট কত, দেখো স্টেট কত, এখানে স্টেট তোমার 0, তাই না? এখানে কি হয়েছে, এখানে তোমার দেখতে পাচ্ছি আমরা 0 স্টেটে রয়েছে, এখানে কিছু রয়েছে 2+ রয়েছে, তার মানে 0 থেকে 2+ হয়েছে, তার মানে কি এখানে জারণ হয়েছে, এখানে কি দেখতে পাচ্ছি কপার 2+ ছিল আর এখানে কপার 0 রয়েছে, তাই না? তার মানে কি হচ্ছে বিজারণ হয়েছে, তার জন্য বলছি এখানে অর্ধ জারণ বিক্রিয়া, এটাকে বলবো আমরা অর্ধ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার বলা হচ্ছে এই যে দুটো রিঅ্যাকশনটা ঘটে গেল, এবার আমরা একটা জিনিস বলেছিলাম, দেখো এই সলিউশনের মধ্যে জিঙ্ক 2+ এর হচ্ছে কি পরিমাণ বেড়ে যাচ্ছে, বাড়ছে না, বেড়ে যাচ্ছে, আর এই সলিউশনের মধ্যে কপার 2+ এর আয়ন কমে যাচ্ছে, কিন্তু SO4 2- এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তার জন্য এইখানে হ্যাম্পার হয়ে গেছে। তার মানে আমি যেন এখানে ক্যাটায়ন এবং অ্যানোনের পরিমাণ কি হচ্ছে, এখানে অ্যানোনের পরিমাণ বেড়ে গেছে, দেখো SO4 2- আয়ন বেড়ে গেছে, কারণ কপার গুলো চলে যাচ্ছে, তার মানে কি SO4 2- আয়ন বেশি আছে, আর এখানে কি আছে জিঙ্ক 2+ বেশি আছে, কারণ এখান থেকে আসতে যাচ্ছে জিঙ্ক 2+ আসতে যাচ্ছে, আর এখান থেকে কি হচ্ছে কপার 2+ যেতে আছে, তাই না? আচ্ছা, তার জন্য কি হচ্ছে, যে এখানে SO4 2- আয়ন হচ্ছে কম, SO4 2- এর কনসেন্ট্রেশন কম আছে, তার জন্য ঘটনা হচ্ছে যে এই যে তোমার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনের গাঢ়ত্ব হচ্ছে কি হ্যাম্বার হয়ে যাওয়ার কারণে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট টার্ম ইউজ করতে হয় এখানে, বা ওটাকে ভরপাই করার জন্য আমাদের লবণ সেতু ব্যবহার করি, কি করি, লবণ সেতু ইউজ করি, কি করি,
লবণ সেতু। দেখো কি হবে, এখানে একটা লবণ সেতু নিচ্ছি, তার জন্য এখানে কি করবো আমরা, একটা লবণ সেতু নিয়ে নেবো। কি নেবো, লবণ সেতু, যেটাকে বলা হয় ইউটিউব। কি বলবো, ইউটিউব। ওই ইউটিউব নয় যেটা তোমাদের এই ভিডিওটা যাবে, ইউটিউবে যে ভিডিওটাতে যাবে, দেখো ভিডিওতে তোমরা যেটা দেখছো ওটা ইউটিউব নয়, এটা হচ্ছে ইউটিউব, মানে উল্টানো ইউব, উল্টানো ইউ এর মতো দেখতে, তার জন্য এটাকে বলা হয় ইউটিউব। হ্যাঁ, আর এই ইউটিউবে কিভাবে হয়, ইউটিউবের মধ্যে আমরা কি করি, যে কনসেন্ট্রেটেড একটা KCl নিই, তাকে প্রচুর পরিমাণে ঠান্ডা করা হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা করার পর, ঠিক আছে, জেলির মতো হয়ে যায়। জেলির মতো হয়ে গেলে, আর এটাকে আমরা বলবো, পরে বলবো, ঠিক আছে, যেখানে কি নেওয়া হয়, যে KCl নেয়, K প্লাস আর Cl মাইনাস, অনেকগুলো আছে, আমরা ধীরে ধীরে সবই বলবো, ঠিক আছে। তো এখানে একটা, এটাকে বলা হয় কি লবণ সেতু। কি বলবো এটাকে, এটাকে বলবো আমরা লবণ সেতু। কি বলবো, এটাকে আমরা বলবো লবণ সেতু। কি বলবো, লবণ সেতু। কি বলবো এটাকে, লবণ সেতু বা উল্টানো ইউটিউব, এটাকে লবণ সেতু হিসেবে বলা হয়। ওকে, আচ্ছা, এই লবণ সেতুর কাজ, তার বৈশিষ্ট্য আমরা পরে আসছি, কি হয়, কেন লাগালাম, ঠিক আছে। তার আগে এখানে যে অর্ধ জারণ বিক্রিয়া হলো আর অর্ধ বিজারণ বিক্রিয়া হলো, এই দুটো জারণ এবং বিজারণ বিক্রিয়াটা কি করবো আমরা, আগে কম্বাইন করবো। দেখ কি করবো, একটা মোট যে রিয়াকশনটা হচ্ছে, মোট কি হচ্ছে, সেল রিয়াকশন, তাই না, কোষ বিক্রিয়াটা কি ঘটনা করছে, বিক্রিয়া, মোট যে কোষ বিক্রিয়া সেটা কি হচ্ছে, মোট কোষ বিক্রিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদিকে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কি হচ্ছে, যে জিঙ্ক 2+ ছিল, জিঙ্ক 2+, জিঙ্ক সলিড প্লাস হচ্ছে কি তোমার 2 ইলেকট্রন থেকে তোমার কি এসছে, জিঙ্ক 2+, তার হচ্ছে অ্যাকুয়াস, তাই না, এই অ্যাকুয়াস। আর একটা কি দেখলাম, বিজারণে কি হয়েছিল, অর্ধ, এটা জারণ হয়েছে, অর্ধ বিজারণ, এই দুটাকে অ্যাড করবো, তাহলে কি হবে, কপার 2+, এটা হচ্ছে অ্যাকুয়াস, প্লাস মাইনাস হচ্ছে দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, কপারে গিয়ে মুক্ত হবে, তাই না, সরি, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হবে, আর এখানে কি হবে, এখানে -2 ইলেকট্রন, ঠিক আছে, -2 ইলেকট্রন, তাই না। দেখো -2 ইলেকট্রন করেছিলাম, যেহেতু এটা হয়েছিল, এবার দেখো ঘটনা ঘটছে কি, যে কপার সলিড, তাই না, মেটাল পর্যায়ে রয়েছে। তারপর এই দুটো ইকুয়েশন কি করবো আমরা, দুটো ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে, এই 2 ইলেকট্রন আর এই 2 ইলেকট্রন কি হবে, কেটে যাবে না, কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, জিঙ্ক 2+, জিঙ্ক সলিড প্লাস হচ্ছে কপার 2+, তাই না, অ্যাকুয়াস, দেখ কি তৈরি হলো, পেলাম আমি জিঙ্ক 2+ অ্যাকুয়াস, জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস কি পেলাম, পাচ্ছি কপার সলিড, তাই না। এই হচ্ছে আমাদের সেল রিয়াকশন, এটা হচ্ছে কি কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া তৈরি হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি, ড্যানিয়েল সেলের যে কোষ বিক্রিয়া সেটা কি, এটা ড্যানিয়েল সেলের যে কোষ বিক্রিয়া সেটা কি হচ্ছে, জিঙ্ক সলিড প্লাস কপার 2+ থেকে কি হচ্ছে, জিঙ্ক 2+ প্লাস কপার। দেখো এখানে জারণ এবং বিজারণ দুটোই ঘটছে, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে কি জারণ হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে, তার মানে কি বলবো, এটা বিজারণ হয়েছে, তাই না, কপার 2+ থেকে কপার হয়েছে, তার মানে কি বলবো, বিজারণ হয়েছে। ক্লিয়ার হলো, তার মানে এটাকে বলবো আমরা ড্যানিয়েল কোষের কোষ বিক্রিয়া, এটা কি বলবো, সেল রিয়াকশন, ঠিক আছে, সেল রিয়াকশন বা কোষ বিক্রিয়া, যেখানে দুটো হচ্ছে কি, একটা হচ্ছে কি অর্ধজারণ এবং একটা অর্ধবিজারণ, দুটোকে যুক্ত করে আমরা কি পাচ্ছি, মোট কোষ বিক্রিয়া, বাস হচ্ছে কি ড্যানিয়েল কোষের হচ্ছে কি কোষ বিক্রিয়াটা আমরা পেলাম। তাহলে এইভাবে আমরা কি করব, কোষ বিক্রিয়া বার করতে পারবো। চলো লিখো সবাই। এবার আমরা তো কোষ বিক্রিয়া বানাতে শিখে গেলাম, তাই না, এবার এই কোষটাকে কি করে আমরা রিপ্রেজেন্ট করব সেটা জানবো। তার মানে সেল রিপ্রেজেন্টেশন, সেটা একটু জেনে নিই আমরা। হ্যাঁ, আচ্ছা চলো সেল রিপ্রেজেন্টটা আমরা একটু জেনে নিই। ওকে, আচ্ছা তাহলে সাংকেতিক প্রকাশ বা সেল রিপ্রেজেন্টেশন কিভাবে করব, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কি অর্ধ, এই সাইডে থাকবে তোমার অর্ধ জারণ থাকবে, তারপরে একটা লবণ সেতু থাকবে, কি থাকবে, এটা হচ্ছে লবণ সেতু, কি থাকবে, লবণ সেতু, ঠিক আছে, লবণ সেতু, এটা চিহ্ন হচ্ছে লবণ সেতু চিহ্ন কি, দুটো হচ্ছে কি প্যারালাল লাইন, থাকবে, সেটা হচ্ছে লবণ সেতু। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় লবণ সেতুকে। তাহলে অর্ধ জারণ থাকবে লবণ সেতুর বাম দিকে, আর ডান দিকে থাকবে অর্ধ বিজারণ, তাই না, অর্ধ জারণ, এবং এদিকে থাকবে কি অর্ধ বিজারণ। ধরো আমরা যেটা পেলাম, যে সেল রিয়াকশনটা কি পেয়েছিলাম, সেল রিয়াকশনটা পেয়েছিলাম আমরা এরকম, জিঙ্ক সলিড প্লাস কপার 2+ অ্যাকুয়াস, তাই না, দিয়ে কি পেয়েছিলাম, জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস কপার সলিড, এটাই তো আমরা সেল রিয়াকশনটা পেয়েছিলাম, তাই না, কোষ বিক্রিয়াটা। এই কোষ বিক্রিয়াকে কি করে আমরা সেল রিপ্রেজেন্টেশনে লিখতে পারবো সেটা দেখো, লক্ষ্য করো। এখানে একটা জিনিস দেখো, যে আমরা
তো আরেকভাবে আমরা যদি ড্র করি তাহলে M1, ঠিক আছে, সলিড দিয়ে হচ্ছে এখানে একটা স্ল্যাশ দেবো, তাহলে কি হবে Mn+, ঠিক আছে, অ্যাকুয়াস। সেই অ্যাকুয়াসটা কত মোলার সেটাও তুমি বলতে পারো চাইলে, ঠিক আছে, 1 মোলার বা 2 মোলার, ঠিক আছে, বা 3 মোলার, কত মোলার বা 0.1 মোলার সেটা বলে দিলে। দিয়ে লবণ সেতু, তারপরে কি হবে, দ্বিতীয় যে মেটাল থাকবে এখানে থাকবে একটা জিঙ্ক মেটাল, তার মানে আমি ধরে নিলাম জিঙ্কটা হচ্ছে M1, ঠিক আছে, জিঙ্কটা হচ্ছে কি M1, ঠিক আছে, এটাও M1 N+, ঠিক আছে। এবার হচ্ছে কি কপারটা আমি বলে দিলাম M2, তাই না, এখানে হবে কি তোমার 2+, সরি N+, কি হবে এখানে আমরা কি করব N+, অ্যাকুয়াস, ঠিক আছে। তারপরে কি হবে যে কপার সলিড। তাহলে ঘটনা দেখো এখানে কি হয়েছে, জারণ হয়েছে না, দেখো এখানে ধাতু ছিল, ধাতু থেকে ক্যাটায়ন হয়েছে, তার মানে কি জারণ হয়েছে, তার জন্য অর্ধ জারণ। তারপর লবণ সেতু, লবণ সেতুর পরে কি হয়েছে দেখো এখানে বিজারণ, অর্ধ বিজারণ, তার মানে কি এখানে দেখো N+ ছিল, ওখানে গিয়ে কোনো প্লাস নেই, সরি কপার কেন লিখেছি, এখানে কপার তো হবে না, এখানে M2 সলিড, তাই না। এই আচ্ছা, তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখো, তাহলে এখানে N+ থেকে কোনো চার্জ নেই, তার মানে বিজারণ হয়েছে, তার মানে এদিকে হয়ে গেল অর্ধ বিজারণ, এদিকে হয়ে গেল অর্ধ জারণ, আর এটা মিডিলে হচ্ছে কি লবণ সেতু। আচ্ছা ক্লিয়ার। এবার ধরো আমি এই যে কোষ বিক্রিয়াটা পেয়েছি, তাই না, ড্যানিয়েল কোষ থেকে, তাহলে ড্যানিয়েল কোষের এইটাকে আমি যদি সেল রিপ্রেজেন্ট করি, এটাকে আমি সেল রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে কিভাবে করব দেখো, এখানে জিঙ্ক আছে না, তো জিঙ্কটাকে লিখবো আমরা। এখানে বলো যে অর্ধ জারণ কোথায় কি হয়েছে, কার জারণ হয়েছে, এখানে বলো এই কোষ বিক্রিয়াটিতে জারণ কার হয়েছে, আমি দেখতে পাচ্ছি জিঙ্কের হয়েছে, তাই না, দেখো জিঙ্কের হয়েছে না, আমি দেখতে পাচ্ছি জিঙ্কের হয়েছে, এখানে 0 এখানে 2+, তাই না, তারপর এখান থেকে এখানে আমি কি দেখতে পাচ্ছি জারণ হয়েছে, কি হয়েছে এটা জারণ, তাহলে এটা হচ্ছে অর্ধ জারণ, তাই না, এটা হচ্ছে অর্ধ জারণ। এখান থেকে কি ঘটনা ঘটেছে, কপার থেকে কপার 2+ থেকে কপার, তারপর এখানে বিজারণ হয়েছে, এখানে কি হয়েছে বিজারণ হয়েছে, তার মানে আমি বুঝে গেছি যে এখানে কি হচ্ছে, এদিকটা হচ্ছে অর্ধ জারণ, তার মানে আগে লিখতে হবে জিঙ্ক থেকে কি লিখতে হবে, জিঙ্ক, দেখো মেটাল জিঙ্ক সলিড আছে, কি হয়েছিল জিঙ্ক 2+ হয়েছিল, N+ এ যাতে 2+ লিখতে হচ্ছে, ওকে, অ্যাকুয়াস, তাই না, ওকে। আর আমরা কি নিয়েছিলাম, জিঙ্ক সালফেটটা কি নিয়েছিলাম 1 মোলার, তার জন্য এখানে কি লিখতে পারবো অ্যাকুয়াস মিডিয়াম আছে, তার জন্য 1 মোলার, ওকে। এবার আমরা কি করবো লবণ সেতু দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর একটা ধাতু কি ছিল M2, মানে অন্য একটা ধাতু, তাহলে কপার আছে, তাহলে কপার দেবো, কপার কি হবে 2+, ঠিক আছে, কপার 2+ আছে, কপার 2+ দিলাম, ব্র্যাকেটে আমরা অ্যাকুয়াস লিখবো, তাই না, দিয়ে স্ল্যাশ দিব, তারপরে কি দেবো কপার সলিড, এটা কি লিখবো 1 মোলার। এই হয়ে গেল আমাদের সেল রিপ্রেজেন্টেশন কার, জিঙ্ক এবং কপারের তড়িৎদ্বারে, জিঙ্ক এবং কপার তড়িৎদ্বারের সেল রিপ্রেজেন্টেশন এটা, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো একটা আলাদা তুমি জিনিস মনে রাখতে পারবে, ধরো তোমাকে বলা হলো সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা কি করে রাসায়নিক কোষের বিক্রিয়া লিখতে পারবো, তোমাকে যদি বলা হয় এখান থেকে সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা কোষ বিক্রিয়াটা তুমি লিখে দেখাও, তাহলে তুমি কিভাবে লিখবে দেখো, লক্ষ্য করো, আমরা কি দেখছি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাই না, তাহলে আমরা বলবো এর রেসপেক্টে এই সাইডের মানে লবণ সেতুর এই দিকটাতে চলে এসো, তাহলে আমি কি বলবো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাই না। আবার ঠিক আছে রকম ভাবে এদিকে চলে যাও, তাহলে এটা কি বলবো লবণ সেতুর এদিকে চলে এসো, তাহলে এটা কি বলবো এটা হচ্ছে লেফট, এটা রাইট, তাই না। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখবো, এইভাবে মনে রাখবো যে এটা ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত মেটাল আসছে, কোনো গ্যাস আসছে না, ঠিক আছে, যতক্ষণ মেটাল থাকবে তখনই এই হচ্ছে কি শর্টকাটটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। দেখো এর লেফটের সাথে যুক্ত করবো, লেফট যুক্ত করবো, লবণ সেতুর এদিকের লেফট আর লবণ সেতুর হচ্ছে ডান দিকের লেফট যুক্ত করবো, তাহলে কি হবে আমাদের যে কোষ রিঅ্যাকশনটা ওই রিঅ্যাকশনটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। মানে এইভাবেও কোশ্চেন হচ্ছে যে সেল রিপ্রেজেন্টেশন থেকে বা তড়িৎ মানে সাংকেতিক প্রকাশ থেকে আমরা কোষ বিক্রিয়াটা কিভাবে রিপ্রেজেন্ট করবো মানে লিখবো সেটা দেখাও। তাহলে আমরা কি বলবো দেখো লেফটে কি আছে জিঙ্ক, জিঙ্ক লিখো, এখানে লেফটে কি আছে, এখানে লেফটে আছে কপার 2+, লিখো কপার 2+, অ্যাকুয়াস, তাই না। আচ্ছা দেখি ঘটনা করছে এর রাইট জিঙ্ক 2+, অ্যাকুয়াস, আর এর রাইট তাহলে কপার সলিড। দেখো এই যে রিঅ্যাকশনটা ওই রিঅ্যাকশনটা থেকে তো এটা লিখলাম, আবার হচ্ছে এটা থেকে ওইটা লিখতে পারবো, সেটা হচ্ছে দেখে নাও লেফটের সাথে লেফট যুক্ত করে দাও, রাইটের সাথে রাইট যুক্ত করে দাও, বাস হয়ে গেল। এবার আমরা যে তোমাদের বলছিলাম লবণ সেতু করে ওই লবণ সেতুটা নিয়ে এবার আমরা কিছু রিসার্চ করবো, চলো। একটা জিনিস দেখো লক্ষ্য করো যে লবণ সেতু এবং এর কার্যপ্রণালী, সল্ট ব্রিজ এবং ইটস সলিউশন, ঠিক আছে, ইটস ফাংশন। এবার দেখো এই যে লবণ সেতু, এই লবণ সেতুটা কিভাবে তৈরি করা হয়েছিল, আমরা কি করছিলাম যে দুদিকের যেন গাঢ়ত্বের কনসেন্ট্রেশন, আয়নগুলির গাঢ়ত্বের কনসেন্ট্রেশন যেন ঠিক থাকে, সমান হয়, তাই না।
ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ যেন সমান থাকে, তার জন্য আমরা কি করলাম, লবণ সেতুটাকে অ্যাড করে দিয়েছিলাম, তাই না? তো লবণ সেতু জিনিসটা কি, কিভাবে তৈরি হলো? তো লবণ সেতু হচ্ছে বলছে যে একটা ইনার্ট ইলেকট্রোলাইট এবং তার পেস্ট প্লাস হচ্ছে কি পেস্ট অফ পলিস্যাকারাইড, ইনার্ট ইলেকট্রোলাইট প্লাস পেস্ট অফ পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটা হচ্ছে বলছে আগার আগার। এই আগার আগারটা কি, এই যে লেখা আছে না আগার আগার, এই আগার আগার জিনিসটা তাহলে কি, তাই না? সেটাকে একটু লক্ষ্য করি আমরা যে আগার আগার জিনিসটা কি। আগার আগার জিনিসটা হচ্ছে কি অনেকটা ওই যে ময়দা দেখেছো, ময়দা আটা রুটি করার জন্য বা তোমাদের পুরি করার জন্য আগে কি ব্যবহার করা হয়, প্রথমে আগে আটাটাকে কি হয় জল দিয়ে মাখতে হয়, তাই না? তো এই যে মাখো মাখো ভাব, বা যখন তোমার দেখো চিতায় বা আনাসা করে বা ওই তোমাদের কি বলছে কি বলছে গো, ওই যেগুলো আটা দিয়ে করে না, তেলে ভাজে, ঠিক আছে, মালপোয়া টাইপের, ঠিক আছে, তার যে আটাটা তৈরি হয়, ঠিক আছে, তার যে ময়দাটা আমরা কি করি মাখাই, ঠিক আছে, ওই ময়দার মতোই হচ্ছে এটা দেখতে আগার আগার, ঠিক আছে, আঠালো টাইপের, আঠা আঠা টাইপের থাকবে, ঠিক আছে, এইরকম। তাহলে আগার আগার ওটা হচ্ছে কোথা থেকে পাবো, পেস্ট অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে তোমরা পড়েছো পলিস্যাকারাইড, সেলুলোজ, তাই না? আর কি বলেছো, সেলুলোজ বলেছো না, জৈব বায়ো মলিকুলসে পড়েছিল আমরা, তাই না? বায়োমলিকুলস ক্লাস মানে কি থার্ড সেমিস্টারে ছিল বায়োমলিকুলস, সেখানে তোমরা দেখেছিলে সেলুলোজ, তারপর তোমার কি বলেছিল আরো কি বলছে সেলুলোজ, আর যাই হোক না কেন আমরা পড়েছি, তাই না? আচ্ছা, এবার লক্ষ্য করো, এই মুহূর্তে মনে আসছিল না। তাহলে ইনার্ট ইলেকট্রোলাইট প্লাস পেস্ট অফ পলিস্যাকারাইড। তাহলে ইনার্ট ইলেকট্রোলাইটটা কি, যেমন তোমার এক্সাম্পল হতে পারে যে কি হতে পারে, যে KCl হতে পারে, KNO3 হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে ইত্যাদি। এই সমস্ত ইনার্ট ইলেকট্রোলাইট থাকবে, এগুলোকেই বলছে তার এক্সাম্পল। লবণ সেতুতে এই জিনিসগুলো থাকে, এই সমস্ত ইনার্ট ইলেকট্রোলাইট গুলো থাকে, ওকে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ধরো তোমাকে বলা হলো যে এই সমস্ত ইনার্ট ইলেকট্রোলাইট গুলো হচ্ছে কি, আমরা যখন লবণ সেতুটা দেখলাম সেখানে আমি আরেকবার যাবো, সেখানে কি ঘটনা ঘটছে দেখো, আমরা একটু পুরোনো হচ্ছে স্লাইডেতে যাই, ঠিক আছে, এখানে চলে আসে। দেখো এখানে যে লবণ সেতুটা আমরা ব্যবহার করেছিলাম, এই যে লবণ সেতু, এই লবণ সেতুর একটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে এখানে দেখো K প্লাস, তাই না, এখানে K প্লাস আছে আর কি আছে Cl মাইনাস নিয়েছি, তাই না, Cl মাইনাস। এই যে K প্লাস এবং Cl মাইনাস রয়েছে এখানে, দেখো এখানে ঘটনা হচ্ছে জিঙ্ক 2 প্লাসের পরিমাণ বেড়ে গেছে, তার মানে এখানে ক্যাটায়নের পরিমাণ বেড়ে গেছে এই সলিউশনে। তার মানে কি হয় যে এই Cl মাইনাসটা গিয়ে এই সলিউশনের মধ্যে কি হবে, চলে আসবে, এই Cl মাইনাসটা কি হবে এই সলিউশনের মধ্যে চলে আসবে। তাহলে কি হবে যে অ্যানায়ন আসছে, তার মানে ক্যাটায়নের সাথে কি হবে, ক্যাটায়নের পরিমাণ বেশি ছিল, এবার অ্যানায়ন আসছে, তার মানে কি ওই ক্যাটায়নের পরিমাণটাকে নিউট্রালাইজ করে দিবে। ঠিক আছে, এরকম ভাবে এখানে কি ছিল, অ্যানায়নের এই চেম্বারে কি ছিল, অ্যানায়নের পরিমাণটা বেশি ছিল, তার জন্য কি হচ্ছে যে K প্লাসটা হচ্ছে কি এই সলিউশনের মধ্যে এই সল্ট ব্রিজ বা লবণ সেতুর মাধ্যমে চলে আসছে। এবার ঘটনা হচ্ছে যে এই দুটো K প্লাস এবং Cl মাইনাস তুমি এখানে মানে পটাশিয়াম নাইট্রেট নিতে পারো, K প্লাস NO3 মাইনাস নিতে পারো, অথবা অ্যামোনিয়াম নাইট্রেট নিতে পারো, ওকে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে K প্লাস এবং Cl মাইনাস এই যে আয়ন দুটি রয়েছে, এই আয়ন দুটির গতিবেগ সেম হতে হবে, কি বলছে, বা মোবিলিটি, ঠিক আছে, মোবিলিটি মানে হচ্ছে কি চলা, গতিবেগ যেটাকে বলছি আমরা মোবিলিটি, এর ক্যাটায়ন এবং অ্যানায়নের মোবিলিটি যেন সমান হয়, ঠিক আছে, সেটাকে লক্ষ্য করতে হবে, এমন ভাবে নিতে হবে, হ্যাঁ, যেন এদিকে যতটা তাড়াতাড়ি আসতে পারবে ঠিক এতটা তত তাড়াতাড়ি আসতে পারবে। এবার এখানে একটা জিনিস বলছে যে এই ক্যাটায়ন, এই যে দেখো এইখান থেকে ক্যাটায়ন এবং মানে কি অ্যানায়ন তো আসছে সলিউশনের মধ্যে, এই চেম্বারে আসছে মানে অ্যানায়ন আসছে, এই চেম্বারে হচ্ছে কি তোমার ক্যাটায়ন গুলো আসছে, কিন্তু সলিউশন কিন্তু এই সলিড ব্রিজের মধ্যে কিন্তু যেতে পারবে না, আসতে পারবে কিন্তু ভেতরে যেতে পারবে না, ঠিক আছে, এরকম টাইপের সলিড ব্রিজটা, ওকে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে আমরা যেটা দেখছিলাম যে লবণ সেতু সম্বন্ধে জেনে গেলাম, তার উদাহরণগুলো দেখে নিলাম, দেখো KCl, KNO3, অ্যামোনিয়াম নাইট্রেট এক্সেট্রা। এবার দেখো তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য বলছে, দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ কি বলছে, গতিবেগ প্রায় সমান হতে হবে, কি হতে হবে, প্রায় সমান হতে হবে, ওকে। আবার বলছে তড়িৎ বিশ্লেষণটি কোষ বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তার মানে এই যে K প্লাস Cl মাইনাস কি করবে, যে বিক্রিয়াতে জিঙ্ক ছিল, ঠিক আছে, বা সালফেট আছে বা কপার 2 প্লাস আছে, তো এই যে জিনিস কপার মানে কি আয়নগুলো রয়েছে তার সাথে যেন বিক্রিয়া না করে, এমন কিছু হচ্ছে কি তোমাকে উদাহরণগুলো নিতে হবে, বোঝা গেল, তার মানে এমন তড়িৎ বিশ্লেষণটি নিতে হবে যেটা হচ্ছে বিক্রিয়ায় যেন অংশগ্রহণ না করে, ঠিক আছে, তার জন্য তো ইনার্ট ইলেকট্রোলাইট লেখাছে, যেন বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, বোঝা গেল, ক্লিয়ার। ও শুধু যেন এদিকে যে ক্যাটায়নের পরিমাণ বেড়ে গেছিল যেন সমান করে যাওয়া হয়, তার জন্য অ্যানায়নগুলো আসছিল, বাস এইটুকু কাজ হয়, হ্যাঁ। তার মানে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, এখানে একটা নোট বলে লিখে রেখেছি, এটা হচ্ছে পরবর্তীতে আরো একটু বলবো আমরা ডিটেলসে। সেখানে দেখো যে KCl যদি আমি নিই এবং জিঙ্কের জায়গাতে যদি সিলভার থাকে,
কপারের জায়গাতে যদি লেড থাকে, এই টাইপের কিছু যদি থাকে, মানে এই চারটে ধাতু, সিলভার, থ্যালিয়াম, লেড এবং মার্কারি, এই চারটে যদি মানে তোমার মেটাল থাকে, ধাতু যদি থাকে ওই চেম্বারগুলোতে, জিঙ্কের জায়গাতে বা কপারের জায়গাতে যদি এগুলো থাকে, তাহলে আমরা KCl ব্যবহার করতে পারবো না। কারণ কি? কারণ যদি আমরা এর সাথে এগুলোর সাথে KCl কি করে বিক্রিয়া করে নেই, তার মানে কি হচ্ছে, ইনার্ট থাকবে না, তার মানে তড়িৎ বিশ্লেষণ যদি বিক্রিয়া করে নেবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে না বলেছে, কিন্তু এটা যদি নিই এর রেসপেক্টে, এই সমস্ত ধাতুর রেসপেক্টে, তাহলে কি হচ্ছে, যেটা বিক্রিয়া করে নেবে। তার জন্য কি করবো, যে যদি এইরকম ধাতু থাকে জিঙ্ক বা কপারের জায়গাতে, তাহলে KCl আমরা নেবো না, আমরা অন্য কিছু নেবো, পটাশিয়াম নাইট্রেট নিতে পারবো অথবা অ্যামোনিয়াম নাইট্রেট নিতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা নিতে পারবো না। বাকিগুলো যে কোনো ধাতুর ক্ষেত্রে, এই চারটা ধাতুর ছাড়া সমস্ত ধাতুর ক্ষেত্রে সবগুলো তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো কিছু বৈশিষ্ট্য তো বললাম আমরা। লবণ সেতুর কাজটা কি? লবণ সেতুর কাজটা আমরা দেখতে পেলাম যে দুটো চেম্বারের মানে ক্যাথোড এবং অ্যানোডের, ঠিক আছে, যে গাঢ়ত্বটাকে নিউট্রাল করা, তার মানে কি হবে, নিরপেক্ষ করা। তার মানে দেখো প্রথম পয়েন্টটা দেখো, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ করা। অর্ধকোষ দ্রবণ দুটি কি করবে, তড়িৎ নিরপেক্ষ করবে। দেখেছো পয়েন্টটা কত সুন্দর। অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। ওকে, আরেকটা জিনিস দেখো 2 নম্বর, লবণ সেতুর উপস্থিতিতে, লবণ সেতু যা আছে তার উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারবে না। তার মানে তুমি বলতে পারবে না, এখানে দেখো আরেকবার যাচ্ছি আমি, ঠিক আছে, আরেকবার, এইখানকার যে সলিউশন এর ভেতর দিয়ে এই সলিউশনের সাথে যেতে পারবে না, বোঝা গেল? তার মানে এর ভেতরে সলিউশন যেতে পারবে না, ঠিক আছে, আসবে কিন্তু যেতেই পারবে না, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, এখানকার যে সলিউশন মানে অ্যানোডের এবং ক্যাথোডের যে সলিউশন কি হবে, লবণ সেতুর ভেতর দিয়ে যাতায়াত করতে পারবে না, ঠিক আছে, তার সেটাই বলছে দেখো। আচ্ছা, তার জন্য বলছে লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেন যেতে না পারে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা দেখো, দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা। দেখো আমরা তো এইভাবে রেখে দিয়েছি ইউটিউবের মতো। তার মানে কি, দুটো হচ্ছে তড়িৎ বিশ্লেষক যে চেম্বার রয়েছে তার সাথে সংযোগ স্থাপন করা, বাস, এটা হচ্ছে কাজ। এই 3টে হচ্ছে লবণ সেতুর কাজ। ক্লিয়ার হলো লবণ সেতু সম্বন্ধে আইডিয়া? তো সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট মানে পয়েন্ট, সেটা হচ্ছে এইটা এবং হচ্ছে এটা। এই দুটো পয়েন্ট হচ্ছে কি লবণ সেতুর কাজের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা পয়েন্ট যেটা আমরা আগের এটাতে বললাম, যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মোবিলিটি বা গতিবেগটা প্রায় সমান হতে হবে, বাস। এই কটা পয়েন্ট তোমাকে লবণ সেতু সম্বন্ধে জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের এলিটের অ্যাপ, ঠিক আছে। তোমরা এলিট অ্যাপেও যুক্ত হতে পারো, সেখানে গিয়ে সমস্ত হচ্ছে কি যে লেকচারটা আমরা করাচ্ছি আর নোটটা প্রোভাইড করে দেওয়া হবে, হ্যাঁ। ওকে, তো তোমরা এলিট একাডেমিতে যুক্ত হতে পারো এবং আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে। ওকে, এবার নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে, তড়িৎদ্বার বিভব এবং কোষের তড়িৎচালক বল, ইলেকট্রোড পোটেনশিয়াল এবং ইএমএফ অফ সেল। ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি, তড়িৎদ্বার বিভব, সেটা কি বলছে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড সেল। এখানে দেখো এই নটটাকে বোঝাচ্ছে কি, এই নটটাকে বোঝাচ্ছে তোমার তড়িৎদ্বার। স্ট্যান্ডার্ড কি বলবো আমরা, স্ট্যান্ডার্ড বা প্রমাণ, স্ট্যান্ডার্ড। এই নটটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে স্ট্যান্ডার্ড বা প্রমাণ বোঝাচ্ছে, প্রমাণ তড়িৎ বিভব, ঠিক আছে। প্রমাণ তড়িৎ বিভব বা তড়িৎদ্বার বিভব, ওকে, বা কোষের তড়িৎচালক বলও বলতে পারো আমরা, হ্যাঁ। তাহলে কি বলতে পারবো এটাকে, প্রমাণ তড়িৎদ্বার বিভব বা কোষের তড়িৎচালক বল। এর ভ্যালুটা হচ্ছে 1.1 ভোল্ট। কত বলবো আমরা, 1.1 ভোল্ট, ওকে। আচ্ছা, মনে রাখবো আমরা যে 1.1 ভোল্ট, হ্যাঁ। এবার হচ্ছে দেখো, আমরা একটা জিনিস দেখলাম, আর একটা জিনিস তোমাদের বলিনি, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করো, এখানে একটা জিনিস বলিনি আমি। ধরো তোমাকে বলা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রন গুলো তো অ্যানোড থেকে তো ক্যাথোডের দিকে যাচ্ছে ইলেকট্রন, তাহলে যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার ঠিক অপোজিটে কি হবে, অপোজিটে কারেন্ট ফ্লো হয়। তাহলে আমরা কি বলবো এখানে দেখো, করো, আমরা এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এদিকে যদি ইলেকট্রন ফ্লো হয়, এদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এদিকে কি হবে, এদিকে কারেন্ট ফ্লো হবে। কি হবে, কারেন্টকে আমি আই দিয়ে চিহ্নিত করলাম, ওকে, কারেন্ট ফ্লো হবে। তাহলে উল্টো দিকে আমরা জানি যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার অপোজিটে কি হবে, অপোজিটে কারেন্ট প্রবাহিত হবে। যদি এদিকে তোমার ইলেকট্রন গুলো মুভ করে,
তাহলে কি হবে, কারেন্টটা কোন দিকে মুভ হবে, কারেন্টটা এদিকে মুভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কারেন্টটা হচ্ছে এইভাবে মুভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি হয় তোমার এরকম ভাবে ইলেকট্রন এদিকে মুভ যদি করে, তাহলে কারেন্ট এদিকে মুভ করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি হচ্ছে, ইলেকট্রন মুভ হচ্ছে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট মুভ হচ্ছে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট মুভ হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো, আরেকটা জিনিস জানি, ফিজিক্স আমরা পড়েছি যে কারেন্ট যে মুভটা হচ্ছে, কারেন্ট মুভটা কিভাবে হয়, কোন দিক থেকে কোন দিকে যায়। আমরা জানি যে কারেন্ট মুভ সেদিকেই হবে যার ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি থেকে কমের দিকে যাবে। ইলেকট্রোড পোটেনশিয়াল হায়ার টু লোয়ার যাবে, ইলেকট্রোড পোটেনশিয়াল হায়ার ইলেকট্রোড পোটেনশিয়াল টু লোয়ার ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, তাহলে আমরা জানি, তাহলে আমরা বলতে পারবো যে কারেন্টটা তাহলে ক্যাথোডের হচ্ছে, কি বলতে পারবো যে যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে মানে কি তোমার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ক্যাথোডের হচ্ছে কি ইলেকট্রোড পোটেনশিয়ালটা বেশি অ্যানোডের থেকে। ক্লিয়ার? যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে কোথা থেকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে আমরা কি করে মনে রাখবো, তো তোমাকে বলা হলো এই অ্যানোডটা হচ্ছে তোমার কি বলবো আমরা, নেগেটিভ বলি। অ্যানোডটা কি বলি আমরা, অ্যানোড হচ্ছে নেগেটিভ, এবং ক্যাথোডটা কি বলি আমরা, ক্যাথোড হচ্ছে পজিটিভ। ক্যাথোড হচ্ছে কি পজিটিভ। ওকে, ক্যাথোড হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে তোমাদের, লেফট কি বলবো আমরা, লোন। ঠিক আছে, লেফট LONE। ঠিক আছে, LONE, লোন। এটাকে বলবো আমরা লেফট অক্সিডেশন। কি বলবো আমরা, লেফট অক্সিডেশন। অক্সিডেশন অ্যানোড LOAN। ঠিক আছে, লোন LOAN। তার না কি হচ্ছে, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। এটা কি বলবো, অ্যানোড, এটা কি বলবো, নেগেটিভ। এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে লেফট সাইডে যেটা আছে অ্যানোড, লেফটে হচ্ছে অ্যানোড থাকবে। দেখো লেফটে কি থাকবে, অ্যানোড আছে। লেফটে কি হবে, লেফটে অক্সিডেশন হচ্ছে। দেখো লেফটে অক্সিডেশন হয়েছিল, দেখো ওয়াটার জ্বালানো হয়েছিল, তাই না, অক্সিডেশন। লেফটে অক্সিডেশন, আর এটা হচ্ছে কি লেফটে হচ্ছে অ্যানোড হবে, অ্যানোড হবে, আর অ্যানোডটা কি হবে, নেগেটিভ। ঠিক আছে, কিভাবে মনে রাখছি দেখো, লক্ষ্য করো। আরেকবার বলছি, এই যে লোন, তাই না, লোন LOAN, এই লোনটাকে বলছে লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। তার মানে কি এটা হচ্ছে লেফট সাইডে আছে, এটা রাইট সাইডে আছে, তাই না। লেফটটা কি হবে, অক্সিডেশন হবে, লেফটে কি হবে, অক্সিডেশন হবে। আর এটা হচ্ছে কি হবে, অ্যানোড হবে, লেফটে কি হবে, অ্যানোড হবে। ঠিক আছে, আর অ্যানোডটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। তার মানে কি ক্যাথোডটা অবশ্যই পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাই। তাহলে আমরা কি বললাম এখানে, যে প্রমাণ কোষ বিভব যেখানে বলছি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, তার মানে ক্যাথোড থেকে কি করতে হবে, আমাকে অ্যানোডটাকে মাইনাস করতে হবে। আমরা দেখলাম যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে, তাই না। আর আমরা দেখলাম ড্যানিয়েল কোষে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছিল, তার উল্টো দিক, তাই না। তাই জন্য আমরা কি বলবো যে কার তাহলে পোটেনশিয়াল বেশি, ক্যাথোডের, তাই না। যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি হচ্ছিল, কারেন্ট প্রবাহিত হচ্ছিল, তাই জন্য ক্যাথোডের হচ্ছে, তার জন্য এখানে লেখা আছে। দেখো লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে ক্যাথোড, এখানে এটা সি মানে ক্যাথোড, সি মানে ক্যাথোড, সি মানে ক্যাথোড, আর এ মানে ফর অ্যানোড, ফর অ্যানোড। ঠিক আছে, ফর অ্যানোড। ওকে, আচ্ছা, এবার লক্ষ্য করো, তার মানে হায়ার পোটেনশিয়াল হচ্ছে ক্যাথোডের আর লোয়ার পোটেনশিয়াল হচ্ছে অ্যানোডের, তাই না। এবার দেখো আমরা কি বলছি যে প্রমাণ কোষ বিভব, যেটাকে স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, ই সেল মানে কোষ বিভব। ওকে, এই E0 সেল, এখানে দেখো হায়ার পোটেনশিয়ালটা কিভাবে লিখছি আমি, এই ER-টাকে বলছে রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড 0 দেওয়া আছে, তার মানে কি বলবো, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আর ফর রিডাকশন, আর ফর কি, আর মানে এখানে দেওয়া আছে কি, আর মানে রাইট নয়, এখানে আর মানে এখানে হচ্ছে কি তোমার রিডাকশন, রিডাকশন মানে বিজারণ, রিডাকশন। ঠিক আছে, এখানেও আর মানে কি হবে, আর মানে এখানেও কি বলবো, আর মানে হচ্ছে রিডাকশন। ওকে, তাহলে আরটা হচ্ছে কি, আরটা কি এখানে, আরটা তোমার রিডাকশন। ওকে, আরটা হচ্ছে কি রিডাকশন। ওকে, আচ্ছা, আরটা হচ্ছে তোমার রিডাকশন। ওকে, তার মানে রিডাকশন, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। তাহলে এইভাবে মনে রাখবো। ওকে, এইভাবে হচ্ছে IUPAC বলেছে যে আমরা যখন করব কিছু জিনিসের E0 সেল বার করব বা E0 সেল বার করব, তখন বলছে যে তার রিডাকশন পোটেনশিয়ালটাকেই আমরা কনসিডার করব, অক্সিডেশনটাকে নয়। ঠিক আছে,
রিডাকশন পোটেনশিয়ালটাকেই কনসিডার করবো। ধরো তোমাকে বলা হলো E0, ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ নিলাম, ঠিক আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আমি বললাম তোমাকে 0.76, কত বললাম 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। ওকে, E0 মানে স্ট্যান্ডার্ড, এটা কি হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল নিয়ে এটা অক্সিডেশন হয়েছে, কি হয়েছে অক্সিডেশন নিয়েছে, কি নিয়েছি অক্সিডেশন। দেখো 0 ছিল 2+ হয়েছে, তার মানে কি এখানে জারণ হয়েছে, কি হয়েছে অক্সিডেশন হয়েছে। কিন্তু আমাদের তো অক্সিডেশন নিলে হবে না, ওরা বলছে যে আমাকে রিডাকশন পোটেনশিয়ালই নিতে হবে। তাহলে কি করতে হবে আমাকে, আমি যদি এইভাবে লিখি এবার এর আগে the E0 not of zinc 2+ থেকে, তাহলে আমাকে জিঙ্ক লিখতে হবে, তাহলে তো হবে রিডাকশন। দেখো লক্ষ্য করো এবার, এবার দেখো লক্ষ্য করো, এখানে হচ্ছে 0 ছিল, তার মানে 2+ থেকে 0 হয়েছে, তার মানে কি হয়েছে এখানে বিজারণ হয়েছে, কি হয়েছে বিজারণ, কি হয়েছে বিজারণ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে বিজারণ হয়ে যায়। এবার তাহলে এটা কি লিখতে পারবো, যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্ক, জিঙ্কের দেখো রিডাকশনই তো নিয়েছে, জিঙ্ক 2+ থেকে 0 হচ্ছে জিঙ্ক, তার মানে রিডাকশন হয়েছে, তার মানে এখানে লিখতে হবে, এখানে প্লাস ছিল তার মানে মাইনাস লিখতে হবে, -0.76 ভোল্ট। আমাকে এটা দিয়েই চলতে হবে, কারণ আমাকে বলে দিয়েছে রিডাকশন পোটেনশিয়ালই নিতে হবে। E0 সেল বার করার জন্য কি করতে হবে, আমাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই নিতে হবে প্রত্যেকটা ধাতু, ঠিক আছে, ধাতু বা অধাতু যাই হোক না কেন, সেটা হচ্ছে তার বিজারণ বিভবটাকেই নিতে হবে আমাকে। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা এটাকে আমরা কি বলবো, বিজারণ বিভব। ওকে, ক্লিয়ার? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব। ওকে, এটা হচ্ছে বিজারণ বিভব, বিজারণ বিভব, বিজারণ বিভব ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার চলে যাই, একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো এই অঙ্কটা, দুটো অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে, 1 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ইম্পর্টেন্ট যেহেতু, তাদের জন্য আমাদের কি করতে হবে, একটু মনোযোগ সহকারে জানতে হবে, শিখতে হবে, যেন একটা জিনিস করে দিই, দ্বিতীয়টা যেন তুমি পড়ো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে এটা কি, প্রদত্ত গ্যালভানীয়, গ্যালভানীয় মানে যে ড্যানিয়েল, ঠিক আছে, ড্যানিয়েল অর তোমার গ্যালভানীয় ভোল্টাইক সেল, তাই না? আচ্ছা, দেখো গ্যালভানীয় কোষের জন্য, প্রদত্ত গ্যালভানীয় কোষের জন্য, প্রদত্ত এটা, ঠিক আছে, কোষের জন্য কোষ বিক্রিয়া, কি বলছে কোষ বিক্রিয়াটাকে আমাকে হচ্ছে কোষ বিক্রিয়া এবং E0 সেল গণনা করতে হবে। কি বলছে, প্রদত্ত গ্যালভানীয় কোষের জন্য কোষ বিক্রিয়া এবং E0 সেল গণনা করতে বলছে, তাই না? তো চলো করে দিই। তা আমাদের প্রথমত একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম, তাই না, যে এটা হচ্ছে কি, এটা তোমাদের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি লেফট, এটা কি রাইট, লবণ সেতু, এটা লবণ সেতু, লবণ সেতুর এদিকে চলে এসো, তাহলে কি হবে, এটা লেফট এটা রাইট, লবণ সেতুর ওদিকে চলে যাও, লবণ সেতুর রাইট হ্যান্ড সাইডে চলে এসো, তাহলে কি হবে, এটা হচ্ছে লেফট এটা হচ্ছে কি রাইট, তাই না? এবার আমাকে কি বলেছে, কোষ বিক্রিয়াটা দেখাতে বলেছে, আমাকে কি বলছে কোষ বিক্রিয়া ভাই দেখাও, কি বলেছে কোষ বিক্রিয়াটা দেখাও। আমরা কোষ বিক্রিয়া যদি দেখাই তাহলে কি করতে হবে, আমাকে কোষ বিক্রিয়াটা দেখাই, তাহলে আমরা লিখছি দেখো কোষ বিক্রিয়া, তাহলে কোষ বিক্রিয়া দেখো লিখছি, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা কি হয় লিখবো, এর লেফট ওর সাথে ওর লেফট যোগ করো, জিঙ্ক সলিড, তাই না, প্লাস কপার 2+, তাই না, কপার 2+ অ্যাকুয়াস, থেকে কি তৈরি হবে, এর রাইট এর সাথে ওর রাইট, তাই না, তাহলে কি হবে জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস এখানে কপার সলিড। এই হচ্ছে কোষ বিক্রিয়া, লিখে দিলাম। তোমাদের শিখিয়েছিলাম কিভাবে আমরা লিখবো, তাই না, কোষ বিক্রিয়াটা কিভাবে লিখবো আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি চাও যে না স্যার আমি এইভাবে লিখবো না, আমি এইভাবে লিখবো, যে এখানে ই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে এইভাবে লিখি আমি, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে জারণ হয়েছে। তুমি যদি বলো কি অর্ধ জারণ করবো, আমি এইভাবে লিখবো অর্ধ জারণ, ঠিক আছে, এইভাবে হবে দ্বিতীয় পদ্ধতি, হ্যাঁ সেকেন্ড পদ্ধতি এইভাবে হতে পারে, জিঙ্ক, ঠিক আছে, দুটো ইলেকট্রন ছেড়েছে, দেখি হয়েছে জিঙ্ক 2+ হয়েছে অ্যাকুয়াস, ঠিক আছে, এটা হচ্ছে সলিড। ওকে, আর একটা অর্ধ বিজারণে কি হয়েছে, অর্ধ বিজারণ, অর্ধ বিজারণ দুই রকম পদ্ধতিতে করতে পারি আমরা। অর্ধ বিজারণে কি হচ্ছে, দেখো কপার 2+ থেকে কপার হয়েছে, তারপরে এদিকটা তো অর্ধ বিজারণ, এদিকটা অর্ধ জারণ, তাই না। আচ্ছা, তাহলে অর্ধ বিজারণে কি হয়, অর্ধ বিজারণে আমরা দেখতে পাচ্ছি যে কপার কি ছিল, কপার 2+, তাই না, বিজারণ তো হবে তো নাকি, বিজারণ হলে গেলে কি করবে, কপার 2+ প্লাস হচ্ছে কি হবে দুটো ইলেকট্রন, তাহলে কি হবে কপার সলিড, তাই না, দেখো সরি অ্যাকুয়াস, ওটা সলিড, তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে এটাই তো আসবে কোষ বিক্রিয়া, তাহলে কোষ বিক্রিয়া তো পেয়ে গেলাম। এই দুটোকে অ্যাড করলেও যেমন হবে সেরকম হবে। তাহলে এইভাবে তুমি ডায়েট করতে পারো,
কোষ বিক্রিয়া, অথবা তুমি এইভাবে অর্ধ বিজারণ করেও তুমি করতে পারো, তোমার ইচ্ছে কিভাবে করবে। হ্যাঁ, তারপর দুটো বিক্রিয়াকে অর্ধজারণ এবং অর্ধ বিজারণকে কি করবো আমরা যোগ করে যেটা হবে সেটা এটাই হবে, তাই না? তো শর্টকাট নিয়ম হয়েছে এটা, আর এটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? দুইভাবে করে করতে পারো তুমি তোমার ইচ্ছে। এবার আমরা কি করতে হবে, E0 সেল বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি শিখলাম E0 সেলের? তো E0 সেল ইকুয়াল টু কি জানি আমরা, হায়ার পোটেনশিয়াল মাইনাস হচ্ছে কি লোয়ার পোটেনশিয়াল, কিন্তু হায়ার পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস অ্যানোড হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড। বা তুমি ক্যাথোড মাইনাস অ্যানোডটা কিভাবে লিখতে পারবো, E0 রিডাকশন অফ ক্যাথোড মাইনাস E0 রিডাকশন অফ অ্যানোড, তাই না? বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, কেউ যদি বলে স্যার আমি এইভাবে লিখবো না, আমি এইভাবে লিখবো, ঠিক আছে? যে E0 রিডাকশন অফ রাইট, ঠিক আছে, রাইট বইয়ে দেখবে এইভাবে লেখা থাকে, রাইট মাইনাস E0 রিডাকশন অফ লেফটে কি ছিল, লেফটে জিঙ্ক ছিল না, জিঙ্ক। আর রাইটে কি ছিল, রাইটে তোমার ক্যাথোড ছিল। তার মানে ক্যাথোডে তো কি হয়, ক্যাথোড তো রিডাকশনই হয়, আর এখানে অক্সিডেশন হয়। কিন্তু আমাদের নিতে হবে কি, রিডাকশনের ভ্যালুটাই নিতে হবে। তার মানে হচ্ছে কি রাইটে যেটা ক্যাথোড ছিল মাইনাস হচ্ছে লেফটে হচ্ছে কি ছিল, অ্যানোড ছিল। তার মানে ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড মাইনাস অ্যানোড। তার জন্য এখানে লেখা আছে দেখো ক্যাথোড, এই যে দেখো ক্যাথোড মাইনাস হচ্ছে কি অ্যানোড। বোঝা গেল না বাবু? আচ্ছা দেখো, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড বা লেফট মাইনাস রাইট, ঠিক আছে, সরি রাইট মাইনাস লেফট। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, ঘটনা হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এদিকটা কি, এদিকটা হচ্ছে রাইট, তাই না? সলিড ব্রিজের এদিকটা কি, এদিকটা হচ্ছে রাইট। সলিড ব্রিজের এদিকটা কি, এটা হচ্ছে রাইট পোর্শন, তাই না? বা এটাকে বিজারণ হচ্ছে, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে জারণ পোর্শন, তাই না? এটা হচ্ছে লেফট পোর্শন, তাই না? এটা হচ্ছে তোমার লেফট। তার মানে হচ্ছে কি ক্যাথোড কোনটা, এটা ক্যাথোডে ঘটেছিল, এটা কি হয়েছিল, অ্যানোডে ঘটেছিল। তুমি এইভাবে ভাবতে পারো, অথবা কি ভাবতে পারো, এদিকটাকে রাইট এদিকটাকে লেফট। দেখো ক্যাথোড ভাবতে পারো ওদিকটাকে, এদিকটাকে কি ভাবতে পারো, অ্যানোড ভাবতে পারো। আবার কি হয়েছিল, এটাকে রাইট ভাবতে পারো, অথবা এটাকে লেফট ভাবতে পারবো আমরা, তাই না? আচ্ছা এবার দেখো আমাদের কি করতে হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড করতে হবে। ক্যাথোডে কে আছে, ক্যাথোডে হচ্ছে এটা ছিল। দেখো এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে তো নাকি, আগে তুমি চেক করে নেবে এটা রিডাকশন, তো এটা অবশ্যই রিডাকশন। দেখো 0 আর 2 প্লাস থেকে 0 হয়েছে, তার মানে কি হয়েছে, এটা বিজারণ হয়েছে, কি হয়েছে, রিডাকশন হয়েছে, RED রিডাকশন হয়েছে। হ্যাঁ রিডাকশন। আর এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মানে এটা জারণ হয়ে আছে, অক্সিডেশন হয়ে আছে, তাই না? তো অক্সিডেশন তো চাই না আমাদের কি চাই, আমাদের বিজারণ চাই। তার মানে এটাকে যদি বিজারণে কনভার্ট করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা বিজারণে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে, দেখো তাহলে আমাকে বার করতে হবে কি, আমাদের বার করতে হবে E0 রিডাকশন। এটা হচ্ছে যে অক্সিডেশন হয়ে গেছে, রিডাকশন ভ্যালু চাই আমার, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, কিন্তু এটা কি হয়েছে, অক্সিডেশন দেওয়া আছে। তাহলে আমাকে রিডাকশনে কনভার্ট করতে হবে। দেখো এখানে কি লেখা ছিল, E0 রিডাকশন অফ ক্যাথোড মাইনাস হচ্ছে E0 রিডাকশন অফ অ্যানোড। তাহলে এখানে কি দেওয়া আছে, জিঙ্কটা তো ভাই তোমার অ্যানোডে কি হয়েছিল, রিডাকশনের ভ্যালু নিতে হবে। তাহলে এখানে তো অক্সিডেশনের ভ্যালু দেওয়া আছে, দেখো প্লাস দেওয়া আছে, তাই না? অক্সিডেশনে তো আমাকে কি করতে হবে, রিডাকশনের ভ্যালু নিতে হবে। আমাকে করতে হবে কি, যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক দিয়ে কি করতে হবে, যে এই ভ্যালুটা ছিল প্লাস, ওটা করে দেবো মাইনাস। কি করে দেবো, মাইনাস করে দেবো। কত হবে, 0.76 ভোল্ট। ক্লিয়ার হলো? এটাই যে ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়ে গেল। তার মানে কি, এটা রিডাকশন হলো না, দেখো 2 প্লাস থেকে জিঙ্ক হলো, তার মানে কি এটা বিজারণ হয়েছে। এটা কি হয়েছে, বিজারণ। কারণ বিজারণ বিভাবে দিতে হবে আমাকে বিজারণ বিভাবই চাই, আমার বিজারণ বিভব। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমাকে বিজারণ বিভব, এটাও কি, এটাও তো বিজারণ বিভব। তার মানে দুটোই বিজারণ চাই আমার, এটাও বিজারণ। ক্যাথোডও বিজারণ হতে হবে, অ্যানোডটাও বিজারণ হতে হবে, ক্যাথোডটাও বিজারণ হতে হবে, অ্যানোডটাও বিজারণ হতে হবে, তাই না? এবার দেখো ক্যাথোডে কি ছিল, ক্যাথোডে ছিল কপার, এই জায়গাটা ক্যাথোড, তাই না? তাহলে কি ছিল ভ্যালুটা, 0.34। তাহলে লিখো 0.34 মাইনাস ছিল তো নাকি, একটা মাইনাস ছিল, মাইনাস কত। এবার হচ্ছে কি E0 রিডাকশন অফ অ্যানোডে কে ছিল জিঙ্কের রিডাকশন পোটেনশিয়াল কত, -0.76। তাহলে আমরা লিখবো আমরা যে -0.76 ভোল্ট, তাই না? তাহলে কত দাঁড়ালো, যোগ করো। তো দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 0.76 আর 0.34, তাহলে কত হবে, 6004 10 0 হাতে থাকলো 1, তাই না? 7 আর 3 কত হচ্ছে, 7 আর 3 10 10 আর হাতে 1, তাহলে 11।
তাহলে 11 যদি হয় তাহলে এরকম হবে, তাই না? কটা ছিল দশমিকের পর? দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 1.1 ভোল্ট, এত ভোল্ট, বা এটাকে আমরা লিখবো আমরা 1.1 ভোল্ট। ক্লিয়ার? এইভাবে আমরা অঙ্কগুলো করব। চলো একটা অঙ্ক তাহলে করিয়ে দিলাম, তাই না? একটা অঙ্ক করিয়ে দিলাম। সেকেন্ড যে অঙ্কটা আমরা দেবো, সেটা তোমরা চেষ্টা করো, তোমাদের পারতে হবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, ট্রাই করো, তা পজ করো, পজ করে তুমি ট্রাই করো, দিয়ে করবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা তোমাদের জন্য, তাহলে সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা তোমাদের জন্য, ওকে? তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি তোমাদের জন্য, এটা তোমরা ট্রাই করো, পজ করো, ট্রাই করো, হ্যাঁ? আচ্ছা, করে নিয়েছো? আচ্ছা চলো দেখা যাক তাহলে এবার। এখানে ও বলেছে দেখো, কোষ বিক্রিয়া চাই আমার গ্যালভানীয় কোষের, ঠিক আছে? গ্যালভানীয় কোষের জন্য কোষ বিক্রিয়া চাই, এবং E0 সেলও চাই আমাদের। কি চাই? E0 সেলও বার করতে হবে, তাই না? চলো করি। এখানে লক্ষ্য করো, এটা কি আমার কোষ বিক্রিয়া লেখার জন্য কি করবো? এটা লেফট, এটা রাইট, তাই না? এটা লেফট, এটা রাইট। এটা কি? এটা হচ্ছে লেফট, এটা কি রাইট। এটা লেফট, এটা রাইট, তাই না? এটা শিখে গেছি। দেখো সলিড ব্রিজে গেলাম, সলিড ব্রিজ থেকে অর্ধজারণের দিকে গেলাম, এটা হচ্ছে অর্ধজারণ, তাই না? এটা কি হয়েছে? এটা হচ্ছে অর্ধজারণ। কি বলবো এটাকে? অর্ধজারণ। এটাকে কি বলবো? অর্ধ বিজারণ হয়েছে, তাই না? অর্ধ বিজারণ হয়, অর্ধ বিজারণ, তাই না? দেখো জারণ হয়েছে না, আয়রন থেকে আয়রন 2 প্লাস হয়েছে, এখানে কি হয়েছে? কপার 2 প্লাস থেকে কপার হয়েছে, তার মানে কি বিজারণ হয়েছে। তার মানে আমি বলবো অর্ধজারণ, অর্ধ বিজারণ। আর এটা বলতে পারে কি, এটা হচ্ছে রাইট সাইড। কি বলতে পারবো ওটাকে? এটাকে হচ্ছে রাইট সাইড বলতে পারবো, ঠিক আছে? এটাকে কি বলতে পারবো? লেফট সাইডও বলতে পারবো। বা এটাকে কি বলতে পারবো? এটাকে ক্যাথোড বলতে পারবো, ক্যাথোড, ঠিক আছে? এটাকে কি বলতে পারবো? এটাকে বলতে পারবো অ্যানোড। কি বলতে পারবো? এটাকে অ্যানোড বলতে পারবো। কি বলতে পারবো? অ্যানোড, তাই না? এত কিছু বলা যাবে। আর আমাদের চেয়েছে কি? কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা লিখি, চলো কোষ বিক্রিয়া লিখি। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া, চলো কোষ বিক্রিয়াটা ঝটপট করি, তাই না? ঝটপট করি, দেখো ফটাফট করতে হবে আমাদের, হ্যাঁ? তো কোষ বিক্রিয়াটা কিভাবে বলেছিলাম যে এর লেফটের সাথে ওর লেফট যুক্ত করতে হবে। তাহলে চলো লেফটের সাথে লেফট যুক্ত করি। তাহলে আয়রন সলিড আছে প্লাস, ওদিকে কি আছে? লেফটে কপার 2 প্লাস আছে, কপার 2 প্লাস অ্যাকুয়াস, তাই না? দিয়ে হচ্ছে অ্যারো দেবো। একটা কাজ হচ্ছে লেফটের সাথে লেফটের যুক্ত করে দিয়েছি, তারপর অ্যারো দিতে হবে। তারপরে রাইটের সাথে রাইট যুক্ত করতে হবে, তাই না? তাহলে যুক্ত করি। আয়রন 2 প্লাস কি আছে? অ্যাকুয়াস, অ্যাকুয়াস দাও, তাই না? 1 মোলার দেওয়া আছে, তাহলে 1 মোলার দাও। এখানে 1 মোলার দিয়ে দিলাম, এটাও 1 মোলার দিয়ে দিলাম, তাই না? আচ্ছা দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘটনা, এর রাইট এর সাথে এর রাইট যুক্ত হবে, তাহলে কপার যুক্ত করো, কপার সলিড, তাই না? হয়ে গেল কোষ বিক্রিয়া। এটাই কোষ বিক্রিয়া। এবার আমাদের কি করতে বলেছে? এবার আমাদের বলেছে E0 সেল গণনা করতে বলেছে। E0 সেল গণনা করে দেবো। তার আগে আমাকে দেখতে হবে যে আমরা জানি যে E0 সেল সমান কি জানি গো? তোমরা বলো একবার, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আমরা জানি হায়ার পটেনশিয়াল মানে লোয়ার পটেনশিয়াল, কিন্তু হায়ার পটেনশিয়ালটা কি ছিল? ক্যাথোডের, তাই না? তাহলে ক্যাথোডে লিখবো E0 রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস E0 রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। তার মানে দুটোই রিডাকশন পোটেনশিয়াল বসাতে হবে। তাহলে হলো ক্যাথোডে কে ছিল? কপারের পার্ট ছিল, তাহলে কপার দেখতে হবে। এখানে কি হয়েছে? কপারে অক্সিডেশন পার্ট দিয়ে দিয়েছে। এটা কি দিয়েছে? অক্সিডেশন হয়ে গেছে, তাই না? কি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিডেশন দিয়ে দিয়েছে। কি এখানে কি দিয়েছে? অক্সিডেশন দিয়ে দিয়েছে। তাহলে অক্সিডেশন করলে তো হবে না, এবং এটাকে রিডাকশন দিতে হবে। আমার কি করতে হবে? এটাকে রিডাকশনে করতে হবে। তাহলে E0 কপার 2 প্লাস থেকে আমার কি করতে হবে? কপার করতে হবে। তার ভ্যালুটা কত ছিল? -0.34, হবে কত? প্লাস 0.34, সরি 0.34 ভোল্ট। বোঝা গেল? ক্লিয়ার? ছিল কিসে? জারণ দেওয়া ছিল, তাই না? জারণ মানে একদম অক্সিডেশন ছিল, তাই না? অক্সিডেশন ইলেকট্রন পোটেনশিয়াল ছিল এটা। আমাকে নিতে হবে কিসে? রিডাকশনে নিতে হবে, রিডাকশন পোটেনশিয়াল নিতে হবে, হ্যাঁ? তাহলে ছিল তোমার অক্সিডেশন পোটেনশিয়াল, তাহলে আমাকে অক্সিডেশন পোটেনশিয়ালটাকে কনভার্ট করে রিডাকশন পোটেনশিয়ালটাকে কনভার্ট করতে হবে। এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে কিভাবে বুঝলাম যে এটা ছিল তোমার 0, এটা কি দেওয়া আছে? এটা 0 দেওয়া আছে, আর এটা 2 প্লাস। তার মানে এখানে কি হয়েছে? এখানে তোমার জারণ হয়েছে না? আমার তো জারণ চাই না, আমাকে রিডাকশন চাই। আমার কি চাই? রিডাকশন চাই। আমার কি চাই? রিডাকশন চাই। দুটোই রিডাকশন চাই। ক্যাথোডেও রিডাকশন ভ্যালু চাই আমার, অ্যানোডেও রিডাকশন ভ্যালু চাই আমার, ঠিক আছে? অ্যানোডেও আমার কি করতে হবে? রিডাকশন ভ্যালুই চাই, এটা মাথায় রাখতে হবে। এখানে কি দেওয়া আছে?
এখানেও তাই, এখানেও পরিবর্তন করতে হবে আমাকে, তাই না? এই জায়গাটাতেও পরিবর্তন করতে হবে। দেখো অক্সিডেশন জারণ দেওয়া আছে, তাহলে এটাও বিজারণ করতে হবে আমাকে। তাহলে দেখো কত খাটনি এটাতে, তাই না? তার জন্য বলেছিলাম একটু নিজে পজ করে করো, তাহলে তুমি অনেক কিছু বুঝে যাবে। তাহলে এখানে কি করবো আমরা, যে E0 আয়রন 2+ থেকে আয়রন করতে হবে আমাকে। কি করতে হবে, যে আয়রন 2+ থেকে আমাকে আয়রন করতে হবে। দিয়ে ভ্যালুটা কি হবে, এখানে ছিল প্লাস, করতে হবে কি, তাহলে মাইনাস। তাহলে মাইনাস কত হবে, 0.44 ভোল্ট, 0.44 ভোল্ট, ঠিক আছে, 0.44 ভোল্ট, এখানে করে দিলাম ভোল্ট, ঠিক আছে, ভোল্ট 0.44 ভোল্ট। ওকে, এবার আমাদের পেয়ে গেছি যে আমরা পেয়ে গেছি কি, ক্যাথোডটাও পেয়ে গেছি। এটা হচ্ছে ক্যাথোড পার্ট, এটা হচ্ছে অ্যানোড পার্ট। কি করে বুঝলাম, তাই এটা তো ক্যাথোড, আমাদের সেলফ রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে, তাই এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে কি অ্যানোড। তাহলে আমরা বলবো ক্যাথোডে কত দেওয়া আছে, ক্যাথোডে থাকবে কপার, তাহলে কপার কি আছে, এটা কপার, তাহলে কপারে কি আছে 0.34, কি লিখবো, প্লাস 0.34 মাইনাস, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আয়রনটা, অ্যানোডটা কি আছে, অ্যানোডে তোমার -0.44 ভোল্ট, তাহলে -0.44 ভোল্ট, -0.44 ভোল্ট। দেখো এবার তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কি হচ্ছে, কত দাঁড়াচ্ছে 0.34 প্লাস হচ্ছে কি 0.44, এটা যুক্ত হয়ে যাবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 448 হয়ে গেল, তাই না? আর একটা আছে 4 আর 3 কত, 7, তো 7, তাহলে 0.378 এত ভোল্ট, এটা হয়ে গেল আনসার। তাহলে E0 সেল কত পেলাম আমরা, E0 সেল আমরা পেয়ে গেলাম 0.78 ভোল্ট। কত, E0 সেল কত পেয়ে গেলাম, 0.78 ভোল্ট। এই হচ্ছে অঙ্ক, দেখো কত ইজি, তাই না? শুধু তোমাকে মনে রাখতে হবে যে এই জায়গাটাতে একটু ধ্যান রাখতে হবে, যেটা কিসে দেওয়া আছে, রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে না অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, অক্সিডেশন পোটেনশিয়াল আছে, অক্সিডেশনে দেওয়া আছে, তাই না? এখানে কি দেওয়া আছে, অক্সিডেশনে দেওয়া আছে, তাই না? ও অক্সিডেশন, এখানে কি দেওয়া আছে, অক্সিডেশনে দেওয়া আছে। আমাকে কি করতে হবে, এটা কি করতে হলো, কি করলাম আমরা, এটা আমরা রিডাকশনে করে নিলাম। দেখো এটা কিসে দেওয়া আছে, এবার আমি এবার দেখতে পাচ্ছি এখান থেকে যেটা এটা ঘটেছে, এটা হচ্ছে কি রিডাকশনে আছে, এখান থেকে এটা কিসে আছে, এটাও রিডাকশনে আছে, রিডাকশন হয়ে গেছে। তাহলে আমাকে রিডাকশনে করতে হবে, অক্সিডেশন না। ওকে, বুঝে গেলাম, ক্লিয়ার? আচ্ছা, আর কিছু আছে, আর কিছু নেই। তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা খুব যত্ন সহকারে, মানে খুব ধৈর্য সহকারে আমার ক্লাসটা উপভোগ করেছো আশা করি, তাই না? তো এই রকম আমার লেকচার তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী ক্লাস, ঠিক আছে? তড়িৎ রসায়নের লেকচার নাম্বার 2। সেখানে কি থাকবে, আমাদের থাকবে দেখবে হাইড্রোজেন ইলেকট্রোড, কি থাকবে, হাইড্রোজেন ইলেকট্রোড সম্বন্ধে আমরা দেবো, ঠিক আছে? SHE, ঠিক আছে, SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই ক্লাসটা আমরা নিয়ে আসছি পরবর্তীতে। আরো একবার তোমাদের বলি যে তোমরা আমাদের এলিট একাডেমিতে যুক্ত হতে পারো, আমাদের অ্যাপে দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাপ আমাদের, ঠিক আছে, এলিট একাডেমি অ্যাপ। সেটা তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, দেওয়া আছে, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে ওই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? অথবা তোমরা ডাইরেক্ট প্লে স্টোর থেকে অ্যাপটাকে এলিট বলে লিখবে, অ্যাপটাকে ডাউনলোড করে আমাদের যে কন্টেন্ট, যে সমস্ত আমাদের ভিডিও, ঠিক আছে, লেকচার থাকবে, তার সাথে সাথে নোটকে প্রোভাইড করা হবে, যেন তোমাদের কোনো রকম সমস্যা হয় না হয়। প্লাস তোমাদের আর একটা জিনিস, যে পরীক্ষার আগেই আমরা প্রায় 1.5 মাস আগে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তারপর শুধুমাত্র কোশ্চেন আনসার ডিসকাশন হবে, শুধুমাত্র কোশ্চেন নিয়ে ডিসকাশন করা হবে। তোমাদের যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপার অনুযায়ী প্লাস প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন থাকবে, ঠিক আছে, বা তোমাদের যে সাজেশন, সেই সাজেশনটাও প্রোভাইড করা হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।